আমি এই এতজনের মধ্যে কোথাও যেন একা হয়ে যাচ্ছি, দলছুট হয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আদতে যা বিশ্বাস করি, আদতে আমার যা মত, সেটা প্রকাশ করতে গিয়ে আমি নিজেকে সংকুচিত করছি, তার একটা ভার জন্মাচ্ছে। ধর তুই একটা মত প্রকাশ করলি, সেটা যারা সংখ্যাগুরু তাদের মতের সঙ্গে মিলল না, তখন তারা ইমিডিয়েটলি তোকে দাগিয়ে দেবে যে তুমি তাহলে বাবা এই দলে নাও, তাহলে তুমি বাবা ওই দল। আমার যদি তার সঙ্গে একটা মতাদর্শের পার্থক্য থাকে, কেন আমায় এই গোটা ব্যক্তিটাকে রিজেক্ট করতে হবে? এর উত্তর আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনোদিনও বুঝিনি। একটা পলিটিক্যাল কারেক্টনেস আমাদের মধ্যে আছে, কিন্তু আবার ভিতরে ভিতরে এক ধরনের কিন্তু অসহিষ্ণুতাও আছে। সেক্ষেত্রে কি তুই মনে করিস যে অ্যাগ্রি টু ডিসএগ্রি আসলে একটা ফাঁদ? নমস্কার, অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষঙ্গে রত্নাবলীর নতুন এই পর্বে। আজকে আমাদের বিষয় হলো মতপার্থক্য। আর যথারীতি আমাদের সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত প্রিয়, আমার খুব প্রিয় মনোবিদ ডক্টর অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। অনুত্তমা, তোকে অনেক অনেক স্বাগত। যেমনটা বলছিলাম, আজকে যেহেতু আমাদের বিষয় মতপার্থক্য, আমরা তিনটে ফেজে যাব। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে মতকে আমরা কিভাবে বিনির্মাণ করতে পারি। তারপরে আমরা দেখব যে মতামতের ফারাক, ডিসএগ্রিমেন্ট কিভাবে হয়, তার ব্যুৎপত্তি কী, অসহিষ্ণুতাই বা কী, এবং শেষে আমরা নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে যাব। আমার যেটা মনে হচ্ছিল অনুত্তমা, সেটা হলো যে মতের ফারাক অথবা মতপার্থক্য হলেই তার মানে কি থেমে যাওয়া? মানে তার মধ্যে থেকে ভিন্নতা বা ভিন্ন মতামতের কোনো সম্ভাবনা আছে কিনা, এটা তো তোর কাছ থেকে জানবো অবশ্যই। কিন্তু যেমনটা আমি দর্শকদের বলছিলাম, যে প্রথমে তোকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই মত বা মতামত এটা আসলে কি, মানে তুই কিভাবে এটাকে ডিকনস্ট্রাক্ট করবি? রাইট রত্নাবলীদি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা না মত শব্দটাকে অনেক সময় খুব তলিয়ে ভাবি না, কিন্তু প্রয়োগ করি। মত, সত্য, বিশ্বাস, এরা কিন্তু সবসময় সমার্থক নয়। ইনফ্যাক্ট অধিকাংশ সময় সমার্থক নয়। আমরা যদি এভাবে একটু বলি, যে ধরা যাক অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠন অনুষঙ্গে রত্নাবলী রুবারুর উদ্যোক্তা। এটা একটা ফ্যাক্ট, এটা কোনো মত নয়। এটা একটা তথ্য, যে তথ্যটা এরকমই। এর মধ্যে কোথাও কোনো ব্যক্তিগত ভাবনা চিন্তা, তোমার কেমন মনে হয়, আমার কেমন মনে হয়, এখানে আমাদের যে টিম রয়েছে তাদের কেমন মনে হয়, কিছু বিষয় নেই। এটা একটা ঘটনা যেটা আমরা জানি এটা এরকমই। তাহলে ফ্যাক্ট হচ্ছে যেটা একটা ভেরিফাইড অবজেক্টিভ ট্রুথ। সেখানে সেই অর্থে কিন্তু আমার ভালো লাগলো না, তোমার ভালো লাগলো কোনো বিষয় নেই। কেউ যদি বলে না আমার এটা ভালো লাগলো না, কেন অঞ্জলি এটার উদ্যোক্তা, ভালো না লাগতে পারে, এটা তার অ্যাটিটিউড, পছন্দ অপছন্দ। তার মনে হতে পারে যে কেন অঞ্জলি, কেন অন্য কোনো অর্গানাইজেশন নয়, কেন, তার অ্যাটিটিউড হতে পারে। আবার আরেকজনের মনে হতে পারে বাহ অঞ্জলি এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, এটা একটা পজিটিভ অ্যাটিটিউড হতে পারে। তাহলে আমাদের চারপাশে যা যা ফ্যাক্টস রয়েছে তাই নিয়ে দেখো আমাদের বিভিন্ন মনোভঙ্গি তৈরি হতে হতে যায়। এই মনোভঙ্গিকে আমরা যখন একটা উক্তিতে পর্যবসিত করি, সেটার মধ্যে দিয়ে আমরা মত বা ওপিনিয়নের একটা আন্দাজ পেতে পারি। এক্সপ্রেসড অ্যাটিটিউড এভাবে যদি আমরা বলি, যখন তাকে একটা এক্সপ্রেশন দিচ্ছি, এবং সেটা বিবিধ কিছু নিয়ে থাকতে পারে। কিন্তু সব ওপিনিয়ন খুব জোরালোভাবে আমি এতটাই ধারণ করছি যে সেখানে সামান্য ধরনেরও আমি ভিন্নতা ব্যত্যয় নিজের মধ্যেও নিই না, এমন নাও হতে পারে। সেটা কি নিয়ে হবে? হবে বিশ্বাস নিয়ে, আদর্শ নিয়ে। আদর্শ বা বিশ্বাস হলো আমাদের মনের সেই সমস্ত ধারণা বা ভাবনা যা আমার কাছে আমার পার্সোনাল ফ্যাক্টস। সেটা অবজেক্টিভ নাও মনে হতে পারে কারুর। অনেক সময় কারুর মনে হতে পারে এটা তো ভেরিফাইডও নয়। আমি বলতে পারি না ভেরিফাইড না হোক, আমি মনে করি এটা এরকমই।
এইটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে আদর্শ, এবং সেটার শিকড় অনেক দূর অব্দি বিস্তৃত রত্নাবলীদি। এই বিশ্বাসের সঙ্গে মত কখনো কখনো যুক্ত হতেও পারে, নাও হতে পারে, যে কারণে মত আর মতাদর্শ কিন্তু সবসময় এক নাও হতে পারে রত্নাবলীদি। অনেক সময় যখন আমাদের যা যা দৃঢ় বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ যেগুলো অনেক গভীরের, তার থেকে একটা উক্তি চলে আসছে মত হিসেবে, সেটা আমার মতাদর্শ। কিন্তু গরমকালের বিকেলে তরমুজের শরবত ভালো না বেলের শরবত ভালো, এটার মধ্যে কোনো বিশ্বাস আদর্শ নাও থাকতে পারে, এটা জাস্ট একটা পছন্দ অপছন্দ। হয়তো কারোর মতে না তরমুজটাই বেটার রে, কারোর হয়তো মনে হচ্ছে যে না না বেলের শরবতটা মনে হয় একটু বেটার। এটা একটা প্রেফারেন্স, এবং এটাতে যদি আমাদের পার্থক্য থাকে তাই নিয়ে আমাদের অত সমস্যাও না হতে পারে। কিন্তু আমাদের যে ভিন্নতার গল্পে আমরা ঠুকবো রত্নাবলীদি, এবং তার যে নানান ধরনের সংঘাত, স্ট্রাগলস, সেটা কিন্তু আদতে মতাদর্শকে যখন আঘাত করে, যে মতের সুতো বেয়ে গেলে আদর্শে টান পড়ে, বিশ্বাসে টান পড়ে, সেখানে আমাদের কোথাও বোঝাপড়ায় আসা কঠিন হয়ে দাঁড়ায়। শোন না, আমি না যখন ফেসবুকে কিছু পোস্ট করি, হুম হুম। তখন আমি আজকাল হ্যাঁ। লিখতে শুরু করেছি যে মতামত ব্যক্তিগত। হুম হুম। হুম হুম। এবং তারপরে দেখলাম অনেকেই লেখেন, হুম। ধর একটা প্যারাগ্রাফ লেখেন মতামত ব্যক্তিগত। এটার ইমপ্লিকেশনটা কি? দারুণ একটা প্রশ্ন করলে। প্রথম কথা হচ্ছে মতামত সবসময় ব্যক্তিগত। এটা আমাদের কেন লিখতে হচ্ছে তার জায়গাটা একটু আসি। তুমি বলো তুমি কেন লেখো? কারণ আমার নিজস্ব একটা পরিচয় আছে, নিজস্ব একটা আইডেন্টিটি আছে, আবার আমার একটা সাংগঠনিক আইডেন্টিটি আছে, সাংগঠনিক পরিচিতি আছে। এবং মানুষ যখন আমি একটা মতামত প্রকাশ করছি সোশ্যাল মিডিয়ায়, তখন মানুষের এই দুটো আইডেন্টিটিকে গুলিয়ে পানিশ করতে ভীষণ সুবিধে হয়। ঠিক। হুম। একদম। খুব গুরুত্বপূর্ণ রত্নাবলীদি। ইনফ্যাক্ট আমরা যখন মত কি করে নির্মাণ হয় সেটাও দেখব, সেখানেও তোমার এই উক্তিটার একটা আহ, অনেকখানি অবদান থাকবে। আদতে যেটা হয় যে আমাদের যেহেতু বিভিন্ন সত্তা, তার বিভিন্ন ভূমিকা আছে, অনেক সময় আমাদের একটা ইস্যুতে আমরা যখন মত প্রকাশ করছি, তার উপর ভিত্তি করে যারা তার দর্শক এবং শ্রোতা, তারা সবকটা রোলের সাথে ওই ওপিনিয়নটাকে জুড়ে দিতে পারে। হুম। কিন্তু এমনটা প্রযোজ্য নাও হতে পারে। ধরো, এমন হতেই পারে যে একজন হয়তো শিক্ষক, তিনি হয়তো তারই সঙ্গে একজন মা, তিনি হয়তো তারই সঙ্গে কারোর একজন বন্ধু। এবার তিনি ক্লাসরুমে যে সেলফটা নিয়ে গিয়ে যে ধরনের ওপিনিয়ন্স নিয়ে নিজেকে উপস্থাপিত করছেন, এক্স্যাক্টলি সেরকমভাবে যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন নিজেকে উপস্থাপিত নাও করতে পারেন। হুম। এবার তাতে যদি মনে হয় বাবা উনি তো ক্লাসে ওরকম, ওখানে ওরকম কেন, কারণ দুটো প্রেক্ষিতে তার দুটো সত্তা তৈরি হচ্ছে, সেই দুটো সত্তা দুভাবে তার আচরণকে নিয়ে আসছে। এবং তুমি যেটা বললে এটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের যেহেতু একটা মত রিলেটেড ইনটলারেন্সের পরিবেশও রয়েছে, সেখানে যদি আমার মনে হয় যে আমি যখন বলে দিচ্ছি মতামত ব্যক্তিগত, আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি যে এই মতের প্রতিনিধি একা আমি, আমার সংগঠন নয়। এই মতের প্রতিনিধি একা আমি, আমার বন্ধুরা নয়, আমার পরিবার নয়। তাহলে তাদেরকে এই মতের ব্র্যাকেটে তুমি ফেলে দিও না। এই জায়গাটা কোথাও বলার একটা পরিসর তুমি খুলে দিচ্ছ। তার কারণ আমরাও অনেক সময় একই মতের অন্তর্গত অনেককে ধরে নিতে পারি, একই মতের অন্তর্গত তোমার প্রত্যেকটা ভূমিকা, প্রত্যেকটা সত্তা ধরে নিতে পারি। অথচ মত কিন্তু খুব ভাসমান, এই ইস্যুতে এই মুহূর্তেরও একটা উক্তি হতে পারে। ঠিক, মানে তুই অত্যন্ত পরিষ্কার করে বললি যে আমাদের যে বিভিন্ন অবতার রয়েছে, সেই অবতারের একটা মুহূর্তের উক্তিও হতে পারে যেখান হ্যাঁ। থেকে আমরা মতামত ব্যক্তিগত লিখি। কিন্তু এই মতামতের জায়গা থেকে আমি এটাও ভাবছিলাম যে ধর আমি, বা ধর আমাদের দর্শক শ্রোতা বন্ধু, বা তুই, আমাদের যে এত রকম মত রয়েছে, হুম। যত মত তত পথ, হুম। যত মত রয়েছে, সেই মত প্রভাবিত হয় কি করে, সেই মত তৈরি হয় কি করে? খুব সুন্দর প্রশ্ন রত্নাবলীদি।
ইনফ্যাক্ট ধরো এই তো আমরা একটা খুব রাজনৈতিক বাতাবরণে আছি এই মুহূর্তে, এবং তাই নিয়ে অনেক চর্চা চলছে, নানান ধরনের মত উঠে আসছে। অনেক সময় যখন পলিটিক্যাল সাইকোলজি নিয়ে গবেষণা করা হয়, কাজ করা হয়, এটা দেখার ইচ্ছে জন্মায় যে একটা রাজনৈতিক মত বা বিশ্বাস তৈরি হয় কিভাবে। এটা নিয়ে অনেক গবেষণা আছে। সেখানে বহু সময় দেখা গেছে বহু পরিবারে প্রাথমিকভাবে যে অভিভাবকরা রয়েছেন তারা যে রাজনৈতিক ভাবনায় বিশ্বাসে উদ্বুদ্ধ, তার একটা সরাসরি প্রভাব কিন্তু যে শিশুটি জন্মালো তার মনের উপর গিয়ে পড়তে পারে, পড়ছে। কারণ সে দেখছে চারপাশের মানুষরা এইভাবেই দেখেন, এইভাবেই আলোচনা করেন, এই ভাবনাকেই তারা এগিয়ে রাখেন। ফলত বহু সময় আমরা দেখি কিন্তু যে যে পরিবারে বড় হচ্ছে তার আবহে ওর একটা মতাদর্শ তৈরি হচ্ছে। ধরো যখন কাকু বলছেন যে এই শোনো সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে, তার কাছে সেটাও যেরকম কাকুর রিলায়েবল বলে কাকুর থেকে আসা একটা ফ্যাক্ট, আরেকজন পিসি যখন বলছেন যে আমি মনে করি এই রাজনৈতিক মতাদর্শটাই ঠিক, সে কিন্তু মনে করতে পারে দুটোই স্যাক্রোস্যান্ট ট্রুথ, কারণ রিলায়েবল সোর্স প্রিয় মানুষদের থেকে দুটোই এসেছে। ফলে খুব ছোটবেলায় আমরা যদি প্রিয় প্রিয় মানুষ যারা আমাদের ভরসার মানুষ তাদের কাছ থেকে তথ্য, মতামত, আদর্শ শুনতে যখন থাকি, সবটাই যেন আমার পার্সোনাল ট্রুথেরও অংশ হয়ে ওঠে। তাহলে কি তুই বলছিস যে মত গঠনের ক্ষেত্রে আসলে কিছু জিনিস জেনারেশনালি আসে, আসে? অফকোর্স আসে, অফকোর্স আসে, কিন্তু সেখানেই শেষ হয় না গল্প। তার কারণ একদিকে যেমন সেটা থাকে রত্নাবলীদি, অন্যদিকে থাকে আমাদের বড় হতে হতে তৈরি হওয়া নিজেদের কিছু ভাবনা এবং অভিজ্ঞতার ফসল। কিছু মানুষ আছেন যারা এই দুটোকে প্রসেস করে একটা কোনো ভাবনায় পৌঁছন, কেউ কেউ আবার অত টানাপোড়েন নেন না। তারা ভাবেন যে যাই হোক বাবা, তাও আমার বাড়ির লোকেরা যা বলেছে ওটাই ঠিক। আর কেউ কেউ অতটা কনফার্ম করতে চান না, তার মনে হতে পারে না আমার বাড়ির লোকেরা এটাই বিশ্বাস করতো ঠিকই, কিন্তু আমার অভিজ্ঞতা তো বলছে না। এটা আমাদের আজকের অনুষ্ঠানের একটা আহা মোমেন্ট, যে মতামত তৈরি হওয়ার ক্ষেত্রে যেমন জেনারেশনের একটা রোল আছে, এনভায়রনমেন্টের রোল আছে, পার্সোনালিটি, কোর পার্সোনালিটিরও কি ভূমিকা তাহলে রয়ে গেছে? ডেফিনেটলি। যেমন আমরা অনেক মানুষকে বলি ও নন কনফর্মিস্ট, অর্থাৎ দেখো কনফর্মিটি আর কমপ্লায়েন্স দুটো এক না, আমরা সোশ্যাল সাইকোলজিতে পড়েছি। কমপ্লায়েন্স হচ্ছে যখন আমি তোমায় সরাসরি বলছি যে রত্নাবলী তুমি এক কাপ চা খাও, হ্যাঁ, কিন্তু আমি সেটা বলছি না, আমি বলতে চা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, চা তো খুব ভালো জিনিস, দেখবে এনার্জি দেয়, এই তো অমুকও এখন খাচ্ছে, এই তো তুসুকও এখন খাচ্ছে। এবার চারপাশে সবাই আমরা চা খেতে লাগলাম, আহা আহা চা করতে লাগলাম, তখন কারোর মনে হলো তাহলে বোধহয় ভালো একটা সিপ নিয়ে দেখি তো। দিস ইজ কনফর্মিটি, যেখানে আমরা দলছুট হতে চাই না। না, দলছুট তো আমরা হতে চাই না, ইউজুয়ালি হতে চাই না, কিন্তু পরিবারের সবাই যখন একটা কোনো আদর্শ, এবং এবার শুধু রাজনৈতিক আদর্শ আমি বলবো না, ধর্মীয় আদর্শ হতে পারে, সেখানে কোনো আইডিওলজিক্যাল আদর্শ হতে পারে, একটা পরিবার এইভাবেই ভাবনা চিন্তা করে, এরকম ভাবেই পৃথিবীকে দেখে, তার মধ্যেও তো আমরা অনেক মানুষকে দেখি যারা আমরা চিঠিও পাবো যারা অন্যভাবে ভাবছেন, তো ভাবছেন তারা সেখানে হয়তো একটু অস্বস্তিকর জায়গায় নিজেকে অনেক সময় দেখতে পাচ্ছেন, সংঘাতের মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু তার মনে হচ্ছে না না, কিন্তু আমি তো আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি আমি এটার সঙ্গে তাল মেলাতে পারছি না, কই আমার তো এটা মনে হয় না। এবার কেউ কেউ সেটার সঙ্গে কোথাও দরকার নেই ঝামেলায় যাওয়ার, বাবা যা বলছে বোধহয় ঠিকই বলছে করেন, কেউ কেউ করেন না। ফলে ব্যক্তি মতামত যখন তৈরি হতে থাকে, ব্যক্তির বিশ্বাসও যখন তৈরি হতে থাকে, আমরা বাইরের পরিবেশেরও প্রভাব যেমন পাবো, তার নিজের অভিজ্ঞতারও প্রভাব পাবো। কিন্তু এখানে আরেকটা জায়গা একটু ছুঁয়ে যাবো বিফোর উই মুভ অন, সেটা হচ্ছে অনেক মানুষ থাকেন যারা ভীষণ ওপিনিয়নেটেড, তাদের সব বিষয়ে ওপিনিয়ন থাকে। হ্যাঁ, জলের গেলাস থেকে রাজনীতি পর্যন্ত সব বিষয় ওপিনিয়ন। এক্স্যাক্টলি, এদের নিউট্রাল ওপিনিয়ন খুব কম। এটা নিয়ে আমার কিছু বলার নেই, খুব কম, সব নিয়েই সব কিছু বলার আছে, এরম অনেক মানুষ থাকেন। আবারও বলছি, তার মানেও প্রত্যেকটা যে তার একেবারে দৃঢ় বিশ্বাসের মাটি থেকেই উদ্ভূত নাও হতে পারে, কিন্তু মানে আমি হেজেলনাট ফ্লেভার খাবো নাকি অমুক, এরকম একটা ওপিনিয়ন হতে পারে। আমার তো অনেক সময় ক্যাফেতে গিয়ে খুব কনফিউশন হয় যখন এত লম্বা লিস্ট দেয়, মাঝে মাঝে মনে হয় বাবা এক কাপ কফি দাও,
আমার এখন অত ওপিনিয়ন দিতে ইচ্ছে করছে না, কিন্তু আমারই সঙ্গে হয়তো কেউ একজন গেছে বলে, না 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 না, দাঁড়া না, শুনতে দে, এটা না, ওটাকে এরকম ভাবে একটু হবে, ওটাকে খুব স্ট্রং হবে। সো আমরা ছোট ছোট মুহূর্তেও দেখবে যে কিছু কিছু মানুষ অনেক ওপিনিয়ন নিয়ে থাকে, আর কিছু কিছু মানুষ কিছু বিশ্বাস, কিছু বিষয়ে তার ওপিনিয়ন আছে, অনেক কিছু নিয়ে ও হলে হলো, এরম একটা মানসিকতা রাখেন। তো সেখানেও কিন্তু আমাদের একটা ব্যক্তি বৈশিষ্ট্যের ফারাক আমরা দেখতে পাচ্ছি রত্নবলী। রাইট, রাইট। আপনারা দারুণ দারুণ চিঠি পাঠিয়েছেন। অ্যাবসলিউটলি। এবার তাহলে একটা চিঠিতে যাই। নিশ্চয়ই। আমার খুব ভালো লেগেছে এই চিঠিটা। হ্যাঁ হ্যাঁ। লিখেছেন ইয়াসমিন, ৩১ বছর বয়স, হুম হুম। দর্শনের ছাত্রী, বিবাহিতা, আচ্ছা। এবং গভীর অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। আহ, প্রথম যে প্রশ্নটা করেছেন যে মতপার্থক্যের ক্রাইটেরিয়া কি, কিসের ভিত্তিতে আমরা বলবো, আচ্ছা। তারপরে যেটা উনি বলছেন যে মতের অমিল হলেই কি আমরা মতপার্থক্য বলবো, আহ, নাকি সেই অমিল আমার অনুভূতিতে কতটা প্রভাব ফেলছে সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক। আসলে বিয়ের আগে মা বাবা বা অন্য কারোর সঙ্গে মতের অমিল হলেও সেটা আমার মনে তেমন কোনো গভীর প্রভাব ফেলতো না। আমি বুঝতে পারতাম যে আমাদের মধ্যে মতের পার্থক্য আছে, কিন্তু সেই অমিলের অনুভূতিটা খুব তীব্র ছিল না। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, স্বামীর সঙ্গে মতের অমিল হলে সেই অমিলের কারণ সম্পর্কিত কথাগুলো খোলাখুলি আর বলতে পারি না, এবং অনুভূতিতে তীব্র আঘাত লাগে। ঠিক। এই এই জায়গাটা ধরে আমি তোকে প্রশ্ন করতে চাই যে এটার মধ্যে শুধু মতপার্থক্য তো নেই, এটার মধ্যে তীব্র অভিঘাতও আছে। তার সঙ্গে মানদণ্ড কি, ক্রাইটেরিয়া কি? নো ওয়ান্ডার ইয়াসমিন, দর্শনের ছাত্রী, এত গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল একটা প্রশ্ন রেখেছেন আমাদের কাছে। থ্যাংক ইউ ইয়াসমিন। মানদণ্ডের প্রশ্নে আমরা আরেকটু ডিটেলে ঢুকবো যখন নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে যাবো ইয়াসমিন। আপাতত যেটা বলবো, একটা খুব সুন্দর কথা আছে যে আচ্ছা, মতের অমিল মানেই কি মতের পার্থক্য? আমরা যদি একেবারে বাংলার আবিধানিক অর্থ দিয়ে দেখি ইয়াসমিন, মানে তো তাই দাঁড়ায়, অমিল মানেই পার্থক্য। কিন্তু প্রশ্নটার আরেকটা অংশে যে জায়গাটা আপনি রাখছেন সেইটা খুব গুরুত্বপূর্ণ, যে দুটোর ক্ষেত্রে অভিঘাত দুরকম হচ্ছে, দুটো পরিসরে আমার অভিঘাত দুরকম হচ্ছে। এখানে অনেক সময় দেখা যায় রতন, আমরা যখন নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে ঢুকবো আরো ইলাবোরেটলি আমরা বলবো, আমরা না ইস্যু আর ব্যক্তিকে অনেক সময় কিছু ক্ষেত্রে এক করে ফেলছি আর কখনো করছি না। আমি একটু ভেঙে বলি। ধরো, যে মানুষটি আমার খুব ভালোবাসার, যার সঙ্গে বড় হয়েছি, যে মানুষটির সঙ্গে আমার গভীর টান, তার সঙ্গে আমার মতপার্থক্য হলেও, মতের অমিল হলেও আমার অতটা খারাপ লাগছে না। মানে তখন আমরা একটু সহিষ্ণু। হ্যাঁ, একটু সহিষ্ণু। ও তো ওরকমই, তো জানি বাবা তো এরকমই বলেন, বা মা তো এরকমই, একটা আছে। দুই হচ্ছে, যেটা ইয়াসমিনের চিঠিতেও রয়েছে, যেহেতু তাদের সঙ্গে এই পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে একটা ভালোবাসার কনফিডেন্স আছে, যে আমার সঙ্গে তোমার ভিন্ন মতের কোনো জায়গা যদি তৈরিও হয়, তারপরেও তুমিও আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি, আমি আর তুমি যদি কিছুক্ষণ তর্কাতর্কিও করি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের সঙ্গে আমাদের সেই সম্পর্কের কনফিডেন্সটা দুর্বল, যে মানুষগুলির ক্ষেত্রে আমার খারাপ লাগাটা আমি উচ্চারণেও আনতে পারছি না, যেটা ইয়াসমিন রেখেছেন, এবং যে মানুষগুলির সম্পর্কে আমার এমনি কোথাও কোথাও একটু একটু কিন্তু মন উঠতে শুরু করেছে, যাদেরকে নিয়ে একটু একটু অপছন্দের সিঁড়ি দিয়ে আমি কিন্তু কোথাও যেন একটা তলিয়ে যাচ্ছি, সেখানে যখন সে এমন একটা কোনো উক্তি করছে, যে উক্তিটি একেবারেই আমার বিশ্বাসের সঙ্গে যায় না, আমার ভাবনার সঙ্গে যায় না, আমার আরো বেশি ঘা লাগছে। কারণ এমনি সেই মানুষটিকে আমি অপছন্দ করছিলাম, এমনি তার সঙ্গে আমার কিছু অভিজ্ঞতা তৈরি হচ্ছিল যা আমাকে খারাপ বোধ করাচ্ছিল, তার উপরে যখন সেই ধরনের উক্তি করছে, এই সবটা মিলিয়ে এই উক্তিগুলি, আমার অভিজ্ঞতাগুলি, এই ছোট ছোট অংশের ওপর দাঁড় করিয়ে এই মানুষটির এমন এক প্রতিকৃতি তৈরি হলো, যাকে আর আমি নিতে পারছি না এবং বলতেও পারছি না, ফলে তারও একটা ভার জমছে। এইখানে আমার মনে হয় যে ইস্যু অ্যান্ড পার্সন, এই দুটোকে বহু সময় আমরা আলাদা করতে পারছি না বলেও কিছু মানুষের সঙ্গে যখন মতপার্থক্য হয় তার যা অভিঘাত, অন্য কারোর সঙ্গে যখন মতপার্থক্য হচ্ছে আমার তার অভিঘাত এক নাও হতে পারে। কিন্তু
মা বাবার সাথে যে ভালোবাসার সম্পর্ক আমাদের তৈরি হয়, সম্মানের সম্পর্ক যে তৈরি হয়, মানে স্বামীও তো আমার খুবই ইন্টিমেট একটা সম্পর্কের জায়গায়, তাহলে সেখানে কেন এই সমস্যাটা হচ্ছে? আমি ইয়াসমিনের প্রশ্ন ধরে Right? আমি আমার অন্যান্য দর্শক শ্রোতা বন্ধুদের হয়ে এই প্রশ্নটা করছি। তুই উত্তর দেওয়ার আগে, হ্যাঁ। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে হুম। আমাদের এই মতপার্থক্য এবং ডিসএগ্রিমেন্ট নিয়ে হ্যাঁ। আরো কয়েকটা চিঠি এসছে, আমি হুম। একটু দ্রুত নিশ্চয়ই। উল্লেখ করে নিয়ে তুই হ্যাঁ। একসাথে উত্তর দে। ঠিক। হ্যাঁ। যত বয়স বাড়ছে, এখন আমি 45 পেরিয়েছি, ততই বুঝতে পারছি আমার মতো পার্থক্যগুলো আমি অনেক সময় চেপে রাখছি। মনে হয় সেগুলো বললে যদি সামনের মানুষটা অসন্তুষ্ট হন, কিংবা কর্মক্ষেত্রের পরিবেশ যদি বদলে যায়। আমি এক অত্যন্ত গ্রামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একটি হাই স্কুলে পড়াই। মাঝে মাঝেই কিছু মেয়ে এসে অভিযোগ করত, একজন স্যার তাদের মধ্যে এমন আচরণ করে তারা অস্বস্তি বোধ করতেন। আমি বলতাম ক্লাস টিচারকে বলো, ওরা জানাতো বলেছিল, কিন্তু ম্যাডাম বলেছেন তোরা মেয়ে, এসব কথা বাইরে বলতে নেই, জানিস না? আর ওই স্যারের তো দুটো মেয়ে আছে, তাই চেপে যা। এটা একটা চিঠি। উনি এরকম, তারপরে ওর হ্যাঁ। পাশে দাঁড়ান। ঠিক, হ্যাঁ। এই নিয়ে উনি যতবার পজিশন নিয়েছেন, ততবার ওনাকে কিন্তু একঘরে করে দেওয়া হয়েছে, এবং আজকাল ওনার আর ইচ্ছে করে না কিছু বলতে, মানে যেতেও ইচ্ছে করে না কোথাও। কেমন চাকরির প্রিপারেশন নিচ্ছি, বয়স ওই 34, পড়াশুনো, দুটি বাচ্চা, টিউশন পড়ানো, শরীরচর্চা ছাড়া আর কোনো বিষয়ে আমি জড়িত নই। এদিকে আমার মায়ের সঙ্গে আমার প্রতিদিন সব কিছু বন্ধ করে প্রস্তুতি নেওয়াতে মতের অমিল হয়, মানে ওই যে চাকরির ইয়ে করছে, বয়সের খোঁটা ইত্যাদি দিতেই থাকে, এবং সেটা আবার এক ধরনের প্রেশার তৈরি করছে। এবং মা বলছেন যে আমি বড়দের সম্মান করতে পারি না যখন মত পার্থক্য হচ্ছে, এবং ইদানিংকালে উনিও এড়িয়ে যান। আর আরেকজন সেই চিরচেনা শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে, মানে আমি খুব বেশি আধ্যাত্মিক নই, আমার কাছে ধর্ম মূলত কর্মে, জীবন সেবায়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই বিশ্বাসেই আমি বড় হয়েছি। কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ ঈশ্বর ভক্ত। আমার আপত্তি তার ভক্তি নিয়ে নয়, আপত্তি তার জোর জবরদস্তি নিয়ে। যেমন উপোস, নিয়ম, সবই আমাকেও পালন করতে হবে। কেমন? আরেকটা চিঠি আছে, একটু অন্য ধরনের, মানে হিয়া 35 বছরের একজন স্কুল শিক্ষিকা, 4 বছর ধরে ডিভোর্স চলছে, 9 বছরের ছেলের কাস্টাডির মামলা, কিন্তু সিস্টেমের জেরে এক বউ শুধু অত্যাচারিত, এবং এক মাও আদালতের থেকে সসম্মানে তার সন্তানকে চাইছে, কিন্তু কোনো সুবিচার পাননি। মা বাবা নেই, নিজের দাদা বোন কেউ সম্পর্ক রাখে না। আমি একজনের সাথে লিভ-ইনে আছি 1 বছর, কিন্তু খুব সমস্যায় ভুগছি। ভালোবাসা আছে মানুষটার প্রতি, তারও আছে, আমরা খুবই আলাদা, কোনো মতামতে মিল হয় না। আমি আমার ছেলেকে একাই বড় করছি। ইনফ্যাক্ট শেষ যে চিঠিটা পড়লো রত্নাবলীদি, ইয়াসমিনের চিঠির প্রসঙ্গে তুমি যে প্রশ্ন করেছিলে, এই চিঠি দিয়ে তার সঙ্গেও জুড়বো। তুমি বলছিলে যে ঠিক, আমি বলেছিলাম তাই না? যে হ্যাঁ। স্বামীর সঙ্গেও তো একটা ইন্টিমেসি কাজ করে, তাহলে সেখানে কেন এমন হয়? রাইট। দেখো, ইনিও যে সঙ্গীর সঙ্গে রয়েছেন, সেই সঙ্গীকে উনি ভালোবাসেন, সঙ্গীও ওকে ভালোবাসেন, উনি সেটাও জানাচ্ছেন। তথাপি অন্তরঙ্গতা আছে, ঘনিষ্ঠতা আছে, ভালোবাসা আছে, কিন্তু দুটো মানুষ আলাদা, দুটো মননে, ভাবনায় বিশ্বাসী। এবার এমনও হতে পারে যে সমস্ত বিষয়েই তাদের বিশ্বাস আলাদা নাও হতে পারে। আমরা একটা উদাহরণও নেব ইনফ্যাক্ট এই কনটেক্সটে। বিশ্বাসের জায়গায় দুজন এক হওয়া সত্ত্বেও আমাদের মতামতে কখনো কখনো ফারাক আসতে পারে, কারণ বিশ্বাস একটা খুব
বড় গন্তব্য। এই যে যত মত তত পথ তুমি বললে, হুম। রামকৃষ্ণদেবের কথা উল্লেখ করলে, সেখানে এই প্রত্যেকটা পথ দিয়ে একটা জায়গায় পৌঁছানো যেতে পারে কিন্তু, যেটা একটা কমন বিশ্বাস হতে পারে। হুম। কিন্তু সেই এতগুলো পথের সংঘাতে আমরা অনেক সময় গুলিয়ে ফেলছি যে আমরা কিন্তু একই জায়গায় পৌঁছতে চেয়েছিলাম। আমি যেটা অনেক সময় যদি দুটো মানুষের সম্পর্কের মধ্যে খুব সংঘাত থাকে, তাদের অনেক সময় বলি যে আপনারা তো একই টিমে খেলছিলেন, সেম হুম। সাইড গোল দিচ্ছেন কেন? হুম। এই জায়গাটা আমাদের অনেক সময় গুলিয়ে যায়, ফলে যেটা ইয়াসমিনের সংকট, এই সংকট কিন্তু খুব ব্যক্তিগত প্রেমের সম্পর্কে, দাম্পত্যে, সহবাসে, পার্টনারশিপে, গভীর বন্ধুত্বেও আমরা অনেক সময় দেখতে পেতে পারি। ফলে আমি কোনো মানুষকে ভালোবাসলে তার সব মতের সঙ্গে আমার যে একেবারে সহাবস্থান থাকবে নাই হতে পারে। যে জায়গাটা এখানে খুব উল্লেখযোগ্য রত্নাবলীতে আমাদের সবকটা এই ডিফারেন্সের চিঠিতে, হুম। হুম। সেটা হচ্ছে এই মতপার্থক্যের আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে, ভালো থাকার উপরে কি প্রভাব পড়ছে। হ্যাঁ, হুম। হ্যাঁ। কিন্তু এটার সঙ্গে না আমি আরেকটু এক্সপ্যান্ড করে দিচ্ছি বলো। যে এম, রাজনৈতিক পরিসরে যারা রাজনৈতিক কর্মী হুম। রয়েছেন, হুম। তাদের আবার শুধু পারিবারিক ক্ষেত্রে মতপার্থক্যের জন্য কিন্তু মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে না। হুম। সেক্ষেত্রে আবার বৃহত্তর পরিধিতে হুম। এই রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে, মতপার্থক্যের ক্ষেত্রে সেখানে আবার এক ধরনের সাংঘাতিক ট্রমা তৈরি হয়। ঠিক কথা, একদম। সেখানে তো আমার স্বামীও নেই, সেখানে আমার কেউই নেই, কিন্তু আমার একটা রাজনৈতিক মতাদর্শ আছে, ঠিক। সেটার জন্য আমাকে ভুক্তভোগী হতে হচ্ছে, সেটার জন্য আমার অবনতি ঘটছে। হ্যাঁ, এবং কোথায় আমাদের যন্ত্রণা, কোথায় অভিঘাত, সেটাকেও যদি আমরা আরেকটু ডিকোড করি হুম। হুম। রত্নাবলীদি, দেখো যারা আমাদের চিঠি পাঠিয়েছেন তারা হয়তো পারিবারিক সম্পর্কের পরিসরের কথাই অনেক বেশি উল্লেখ করেছেন। এখনো অবধি যে চিঠিগুলো আমরা মূলত পেয়েছি, একটা চিঠি খুব গুরুত্বপূর্ণ, যেখানে একজন বলছেন যে তিনি তার যে বিশ্বাস নারী সুরক্ষা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে তার শিক্ষার্থীর পাশে দাঁড়াতে গেছিলেন, সেখানে তাকে একঘরে হতে হয়েছে। এবার এই যে আমি একটা সামগ্রিক ভাবনারও যে অংশ যখন হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত সুবিধার্থে আমি বলছি না, হুম। আমি স্টুডেন্টস প্রোটেকশনের জন্য বলছি, সেখানেও আমার যারা সহকর্মী তারা সেটাকে অত গুরুত্ব দিচ্ছেন না এবং আমাকে একঘরে করে দিচ্ছেন যে চিঠি আমরা পাচ্ছি। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে আমাদের মনে হচ্ছে যে আমি আমার মতাদর্শ নিয়ে খুব একা হয়ে যাচ্ছি, কারোর সঙ্গে মিলছে না। যে জায়গাটাতে অভিঘাতের একটা বড় অংশ থাকে, সেটা হচ্ছে আমি আর আমার বিশ্বাসকে উচ্চারণই দিতে পারছি না। আমার যা আসলে বিশ্বাস আর যা আমি করছি, যা আমি বলছি, আমাকে সারাক্ষণ নিজেরই সঙ্গে নিজে যেন একটা দ্বিচারিতাতে বাস করতে হচ্ছে আমার পরিপার্শ্বের কারণে। ডিসোনেন্স তৈরি হয়। অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য ওয়ার্ড। ডিসোনেন্স তৈরি হচ্ছে। ডিসোনেন্স আমাদের মধ্যে ভীষণ ডিসকমফর্ট নিয়ে আসে। ধরো যখন একজন শিক্ষক লিখছেন, আমি আর এটা নিয়ে বলি না স্কুলে। এবার যখন সে চোখের সামনে দেখছে হয়তো আরো একজন শিক্ষার্থী বিপন্ন বোধ করছেন, তার ভেতরটা কিন্তু একেবারে ধসে যাচ্ছে। কিন্তু সে ওই স্টাফ রুমে বসে এটা নিয়ে সেইভাবে আর কথা বলতে পারছেন না। কারণ জানেন যে, যে মুহূর্তে তিনি এটা তার বক্তব্যে নিয়ে আসবেন, বাকিরা কিন্তু তাকে তখনই তাচ্ছিল্য করবে বা একঘরে করবে ইত্যাদি। ফলে বহু সময় এমনটা হয় যে আমরা হয়তো সরাসরি সংঘাতের অভিজ্ঞতা থেকেও বুঝে গেছি কথা বাড়িয়ে লাভ নেই। কোথাও আবার সরাসরি সংঘাতেও যায়নি, যেটা ইয়াসমিনের চিঠিতে হুম। আছে, আরো কারো চিঠিতে আছে। কিন্তু আমি জানি যে এই পরিবেশের মধ্যে আমি যদি আমার মতামত বলতেও যাই, কেউ নেবে না। হুম। এভাবে ওরা দেখবেনই না। ফলে আমার বলাটা বৃথা। রাজনৈতিক মতপার্থক্যের ক্ষেত্রে সেটা আমরা অনেক সময় দেখি। ধরো আমি এমন একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, যেটা এই মুহূর্তে হয়তো চারপাশে অনেকে পালন করেন না। যেকোনো কারণেই হতে পারে। এবার সেক্ষেত্রে এমন হতেই পারে যে সেই ভাবনাটা আমি উল্লেখ করতেই পারছি না, যেখানে অনেকে মিলে একটা বিশেষ রাজনৈতিক চর্চায় আছে। এবং আমাদের আগেও অন্য একটা অনুষ্ঠানে বলেছিলাম রত্নাবলীদি, আমাদের কারুর মাইনরিটি হতে ভালো লাগে না। মাইনরিটি ইজ আ ফিলিং, মাইনরিটি সংখ্যা নয়, একটা অনুভূতি। ফলে সেখানে আমি এই এতজনের মধ্যে কোথাও যেন একা হয়ে যাচ্ছি, দলছুট হয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আদতে যা বিশ্বাস করি, আদতে আমার যা মত, সেটা প্রকাশ করতে গিয়ে আমি নিজেকে সংকুচিত করছি, তার একটা ভার জন্মাচ্ছে। হুম। হুম। এইটা আমাদের মানসিক অভিঘাতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। ব্যক্তিগত পরিসরে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক আমি নিয়ে আসবো,
যেটাকে একটু অন্যভাবে হয়তো আমরা দেখার চেষ্টাও করবো নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে গিয়ে, সেটা হচ্ছে অনেক সময় না আমরা দু একটি মতের ওপর ভিত্তি করে একটা গোটা মানুষের ছবি এঁকে ফেলি। যেমন ধরা যাক, শিক্ষক পাঠিয়েছেন চিঠি, সেটা নিরিখে হঠাৎ মনে হলো, ধরো কর্পোরাল পানিশমেন্ট। স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা জানি এটা অনুচিত, এখন সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি এমনও অনেক শিক্ষককে জানি যারা মনে করে না কিছু হয় না, একটু দরকার। এবার ধরো একজন এই মত পোষণ করেন, আরেকজন পোষণ করেন না। এবার যদি আমি মনে করি বাবা উনি মনে করেন কর্পোরাল পানিশমেন্ট ভালো, তার মানে তো উনি নিশ্চয়ই খুব নিষ্ঠুর, তার মানে তো উনি নিশ্চয়ই ভীষণ ডমিনেটিং, তার মানে তো উনি ভীষণ কন্ট্রোলিং, ওই মানুষকে কিছুতেই বন্ধুর তালিকায় ফেলা যায় না। এইটা কিন্তু আমি তার একটা মতের উপর ভিত্তি করে একটা নির্মাণ করে ফেললাম, করে এই গোটাগুটি ব্যক্তির একটা ছবি তৈরি করে গোটা ব্যক্তিটাকে রিজেক্ট করে দিয়েছি। এটা তুই বলে খুব ভালো করলি, কারণ আমি এটাও লক্ষ্য করে দেখেছি যে ধর তুই একটা মত প্রকাশ করলি, সেটা যারা সংখ্যাগুরু তাদের মতের সঙ্গে মিলল না, তখন তারা ইমিডিয়েটলি তোকে দাগিয়ে দেবে যে তুমি তাহলে বাবা এই দলে নাও, তাহলে তুমি বাবা ওই দলে। ঠিক বাইনারিতে দেখা, কারণ আমরা ভীষণ বাইনারির দিকেই তো তাকিয়ে থাকি, তার বাইরে আমরা দেখতে পাই না। এবং সেটা শুধু রাজনীতিতে নয় রত্নাবলীদি, সর্বত্র আমরা কিন্তু খুব দ্রুত মানুষকে খোপে ফেলে দিতে চাই। কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং আমাকে বলবে যে না, এর বাইরেও আরো অনেকভাবে ভাবনাকে আমি পরিসর দিতে পারি, আমরা সেটার মধ্যে চট করে ঢুকতে পারছি না। ফলে এই যে একটা দ্রুত এই মানুষটিকে গোটাগুটি খরচের খাতায় ফেলবো, অথবা আহা ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল কারণ ওর সঙ্গে আমার দুটো মত মিলেছিল, এই যে একটা চূড়ান্ত পন্থা, এর ফলে যেটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে গুলিয়ে যায় আমাদের, একে তো আমি ভালোবেসেছিলাম, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন তোমার সঙ্গে আমার মতের পার্থক্য হবে? আচ্ছা, তোমার সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক যখন শুরু হচ্ছিল তখন তো আমাদের পরস্পরকে ভালোই লেগেছিল, তাহলে আজ কেন আমাদের মধ্যে এত দূরত্ব আসছে? তার কারণ তখনকার তুমি আমি যা যা নিয়ে কথা বলেছি সেখানে চারটি মত মিলে থাকলে ধারাবাহিকভাবে তারই স্ফুরণ আগামী দিনে সমস্ত বিষয়ে হবে, কেউ আমরা বলতে পারি না। পরস্পরের প্রতি গভীর বন্ধুত্ব ভালোবাসা থাকলেও অজস্র মত পার্থক্য থাকতে পারে। রত্নাবলীদি, তোমার আমার অজস্র বিষয়ে মত পার্থক্য আছে। আছে, কিন্তু আমার আর তোর একটা জায়গায় তো বিশ্বাস স্থির এবং অটল। আমাদের কোর বিলিফ অনেক জায়গাতেই খুব সিমিলার, আবার অনেক জায়গাতে সেখানেও কিন্তু পার্থক্য আছে। তুমি জানো যে রাজনৈতিক মতাদর্শে তুমি আমি এক জায়গায় নেই, তুমি জানো ধর্মীয় মতাদর্শে তুমি আমি এক জায়গায় নেই। এবার সেখানে আমাদের অনেক ভাবনাতেই কিন্তু ফারাক আছে রত্নাবলীদি, হয়তো কোর বিলিফেও ফারাক আছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাই দিয়ে দুজনে কখনো ভাবিনি রত্নাবলীদি আমায় একটু কম ভালোবাসলেন বা আমার রত্নাবলীদির প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা চলে গেল। ইদানিংকালে আমরা এটা দেখি, খুব চর্চায় আসে, ঠিক আছে বাবা, অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, এই একটা পলিটিক্যাল কারেক্টনেস আমাদের মধ্যে আছে, কিন্তু আবার ভিতরে ভিতরে এক ধরনের কিন্তু অসহিষ্ণুতাও আছে। সেক্ষেত্রে কি তুই মনে করিস যে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি আসলে একটা ফাঁদ? এই পলিটিক্যাল কারেক্টনেস আসলে একটা ফাঁদ? আমরা ওটাই আসবো, নেগোসিয়েশনে আসবো। এবং তার আগে আমি একটু তোমায় বলবো, তুমি ইনটলারেন্সের চিঠিগুলো যদি আমি নিয়ে নিচ্ছি, দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও, তাহলে এই দুটোকে মিলিয়ে আমাদের উত্তরণের পথে যাওয়াটা একটু সুবিধা হবে। বেশ বেশ বেশ। আমি খুব মজা পেয়েছি, কিন্তু আমাদের একজন চিঠি লিখেছেন খুব সুন্দর ইংরেজিতে এবং বলেছেন আমি ইউজুয়ালি এই ধরনের শোজে কখনো চিঠি লিখি না। আচ্ছা, আমার নিজের মনে হয়েছে এটা একটা বড় প্রাপ্তি, কারণ কোথাও আমাদের অনুষ্ঠান মানুষকে ছুঁয়ে গেছে বলে আজকে তিনি একটা চিঠি লিখেছেন, এবং খুবই অনুভূতি সম্পন্ন একটি চিঠি শুরুই করেছেন। I usually don't write to shows like this, but I feel like someone needs to say this very clearly. These days, everywhere I see, people are confusing difference of opinion with just being wrong. ঠিক আছে? এবং তারপরে উনি এক্সাম্পল দিয়েছেন যে ওনার কর্পোরেট ক্ষেত্রে প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে কি হয়েছিল এবং সেখানে কিভাবে ফোর্স করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি।
আরেকটা প্রশ্ন আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে অনুত্তমা, সেটা হলো আই মে ডিসএগ্রি উইথ ইউ বাট আই উইল ডিফেন্ড টু দ্য ডেথ ইউর রাইট টু সে ইট। Yeah. কথাটা কে লিখছেন, কথাটা কে বলেছেন আমি কিন্তু জানি না, কিন্তু গত 15-16 বছর ধরে দেখছি এই দর্শন কিন্তু ক্রমে পাল্টে যাচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য হলেই এখন মানুষ একে অপরকে দাগিয়ে দেয়। ঠিক একটু আগেই আমি আর অনুত্তমা এই কথাটা বলছিলাম, এই স্রোতের বিপরীতে কথা বললেই কাউকে না কাউকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দালাল বলে চিহ্নিত করা হয়। আমরা যারা সাধারণ নাগরিক, যারা আপাতভাবে কোনো দলীয় রাজনীতির ওপর আস্থা রাখি না, তারা এই সময় দাঁড়িয়ে নিজেদের কিভাবে ভালো রাখবেন। এবং এখানে যে অসহিষ্ণুতার একটা দাঁত এবং নখ বেরিয়ে আসছে, আমার মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। অসহিষ্ণুতা, ইনটলারেন্সের আরেকটা চিঠি হলো ভিন্নমত রাখতে ভীষণ ভয় পাচ্ছি। সমাজ মাধ্যমে চারপাশে বাড়ির বাইরে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি, আমার মতো অনেকেই ভয় পাচ্ছেন। এটা তো গণতান্ত্রিক দেশ, মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে, তাও এত ভয় কেন? আরেকটা আমার খুব মিষ্টি লেগেছে, মতপার্থক্য থাকলে কি প্রেম করা যায় না? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রায়শই সমস্যা বাধে। ও একটা নির্দিষ্ট দলের সমর্থক, আমি নই, কিন্তু আগে একসঙ্গে পথ চলতে সমস্যা হয়নি, কিন্তু ইদানিং দেখি কোনো মন্তব্য করলেই অত্যন্ত দুর্ব্যবহার করে। আমি পারতপক্ষে রাজনৈতিক মন্তব্য করি না, করলেও ও বলে তুই অশিক্ষিত, অ্যাপলিটিক্যাল। এটা একটা চিঠি। এবারে আরেকটা চিঠি পড়ছি অনুত্তমা, লিখেছেন রুমেলা বালিগঞ্জ থেকে। কলেজে পড়তে পলিটিক্যাল কারেক্টনেস শিখেছিলাম, এই প্রসঙ্গটা আমি আগে নিয়ে এসেছি। আবার একটা লাইনও লিখেছে যেটার প্রসঙ্গও আমি নিয়ে এসেছি, নিকটতম মানুষদের দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমার মতপার্থক্যগুলো ক্রমে মতবিরোধে পরিণত হচ্ছে। ঠিক আছে। তারপরে আরেকজন লিখছেন যে there was a drive to clear street vendors from the main road for a few days, everything looked neat. তারপরে within a week the vendors started coming back. তারপরে it didn't really solve anything, এবং তারপরে আমি যখন এটা পয়েন্ট আউট করলাম আমার পড়শিদের কাছে, সেখানে ডিসকাশন didn't stay on the issue যে ভেন্ডার্স থাকবে কি থাকবে না, সেটা আরও অনেক বেশি পলিটিক্যাল জায়গায় গিয়ে তারপরে মতপার্থক্য, তারপরে একে অপরের সঙ্গে ঝগড়া, এবং তারপরে ওনাকে বলা হয়েছে যে আপনি ভীষণ আধিপত্য বিস্তার করেন, ইউ আর ভেরি ডমিনেটিং, এবং শি ইজ ভেরি কনফিউজড। উনি এখন জিজ্ঞেস করছেন যে অ্যাট হোয়াট পয়েন্ট ডাজ রেসপেক্টিং ডিফারেন্ট ওপিনিয়ন বিকাম ইগনোরিং অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি রাইট। এই এতগুলো চিঠি, অনেক চিঠি এসছে, এবং যেটা সত্যিই আমাদের কাছে একটু ভাবনারও বিষয়, রত্নাবলী কনসার্ন বলতে পারি, সেটা হচ্ছে ইনটলারেন্সটা। আমি যদি রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকেও ভাবি, কারণ তুমিও সেটার প্রসঙ্গ আনলে একটু আগে, ইনফ্যাক্ট আমাদের চিঠিও প্রচুর এসছে তাই নিয়ে। আমরা তো রাজনৈতিক সৌজন্য শব্দটাও শুনেছি কখনো, এবং এখন আমি খুব একটা যাই না, ইচ্ছে করে না অতটা যেতে। একটা সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তো যেতাম নানান বিতর্ক সভায়। আমি কিন্তু বলছি সেখানে আমি বহু সময় দেখেছি যে যারা যারা একটু আগে প্রায় যুযুধান পক্ষ ছিলেন, তারপরেই যখন হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে বা অনুষ্ঠানের আগে যখন আমরা সবাই একটা ঘরে বসে আছি, একসঙ্গে গপ্প হচ্ছে, চা খাওয়া হচ্ছে, এবং আমি এটাও বহু সময় দেখেছি যে সেখানকার একটা ছবি তুলে মানুষকে হ্যারাস করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বাবা ওকে তো অমুকের সঙ্গে দেখা গেল। আমার প্রশ্ন হচ্ছে দেখা যাবে না কেন? আমার যদি তার সঙ্গে একটা মতাদর্শের পার্থক্য থাকে, কেন আমায় এই গোটা ব্যক্তিটাকে রিজেক্ট করতে হবে? এর উত্তর আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনোদিনও বুঝিনি। তার কারণ আমি এই অসহিষ্ণুতার নার্ভটা আমার শরীরে, মনে, ব্রেনে কোথাও খুঁজেই পাইনি। আমি পাইনি। তার মানে এই নয় যে আমার সকলের সঙ্গে সব বিষয়ে মতের মিল হয়, কিন্তু আমি এটা কখনো মনে করিনি রত্নাবলীদি যে সে এই বিশ্বাসে স্থায়ী বলে বা তার ওই মত আছে বলে আমি মানুষটাকে গোটাগুটি রিজেক্ট করব। তার কারণ একটা মানুষের ছবি আমার কাছে এত দ্রুত তৈরি হয় না।
তার কারণ সেটা তোর প্র্যাকটিস। তুই একদিনে তো এই জায়গায় এসে পড়িসনি, তো দীর্ঘদিনের প্র্যাকটিসের জায়গা থেকে তুই আজকে এখানে পৌঁছেছিস। মানে এটা আমি খুব নিজের সম্পর্কে বলে বলতে চাইছি না, কিন্তু আমি বলছি এটা হয়, এটা করা যায়। হ্যাঁ, এটা করা যায়, অবশ্যই করা যায়। তোমারও সেটা আছে, তোমার মধ্যেও আমি দেখেছি। না, আমি জানি না। তোমার মধ্যেও আমি দেখেছি রত্নাবলীদি, কারণ ধরো তুমিও যখন আন্দোলনের ভাষা বলছো, অনেক মানুষকে নিয়ে এগোচ্ছ, সেখানেও তুমি বিভিন্ন মতের মুখোমুখি দাঁড়াচ্ছ, ভিন্নতার মুখোমুখি দাঁড়াচ্ছ। আমাদের বন্ধু মহলে আমরা জানি, আমাদের একটা খুব বড় বন্ধু মহল আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস থেকে মানুষ রয়েছেন। হ্যাঁ। আমি কোনোদিন দেখিনি সেইটা আমাদের বন্ধু বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুই বললি বলে মনে পড়লো, যেহেতু আমি সমাজ মাধ্যমে আছি, ভিন্ন মতাদর্শ যাদের রয়েছে সেই মানুষরা এসে তো মন্তব্য করেন, হ্যাঁ, কমেন্ট করেন। তো। আমি কিন্তু খুব যত্ন করে তাদের সঙ্গে এঙ্গেজ করি, আমার কমেন্ট সেকশন কিন্তু বন্ধ নেই। আমি Yeah. করি না, আমি এমনি এখন সমাজ বন্ধু না, খুব কম থাকে, কিন্তু আই রেসপেক্ট দ্যাট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট। যেটা আমার মনে হয় ইনটলারেন্সের জায়গায় এবার যদি আমাদের ঢুকতে হয়, যে ঠিক আছে তাহলে কেন কেউ কেউ পারছেন, কেউ কেউ পারছেন না। আমি যদি সত্যিই খুব কনফিডেন্ট হই রত্নাবলীদি আমার বিশ্বাস নিয়ে, আমার সেখানে অন্যের সঙ্গে তার ফারাকের মধ্যে দাঁড়িয়েও, ডিসোনেন্সের মধ্যে দাঁড়িয়েও ভেতর টলে যাবে না। এখানে আরও একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, সবসময় বিশ্বাস উচ্চারিত নাও হতে পারে, মত অনেক বেশি উচ্চারিত। আমরা অনেক বিষয় এক্স্যাক্টলি কি বিশ্বাস করি, আমার নিজের ভেতরে রেখে দিয়েও বাকি জীবন বেঁচে যেতে পারি। আমার প্রাইভেট প্র্যাকটিসে সেটা আছে, কিন্তু আমি সবসময় সেটাকে ফলো করে হয়তো বলছি না। কিন্তু আমরা এখন একটা ফলো করার পৃথিবীতেই তো বাঁচি। ফলত মানুষ বিশ্বাসটাকে আগে নিজের মধ্যে একটু টোকা মেরে দেখার আগেই মত প্রকাশে ব্যস্ত হয়ে পড়ছে। ফলে আমরা এমন এক্সাজারেটেড, ওপিনিয়নেটেড একটা পৃথিবীতে বাঁচছি, যে সেখানে আমরা সারাক্ষণ হয় এসপার ওসপারের একটা লড়াইতে নামছি, দুই হচ্ছে আমাদের মনে হচ্ছে যে ও যদি আমার মতের সঙ্গে না মেলে, যেন ও আমাকে ছোট করলো। কারণ আমি এবং আমার মত সমার্থক হয়ে বসে আছে। আমি আমার মতের উপরই আমার আমিত্বকে স্থাপন করেছি, ইকুয়ালি তোমাকেও তোমার মতের উপর স্থাপন করেছি। ওই যে উদাহরণটা দিচ্ছিলাম, যে আমার যদি কর্পোরাল পানিশমেন্ট নিয়ে কারোর সঙ্গে মতপার্থক্য থাকে, তার উপর ভিত্তি করে এই গোটা ব্যক্তিটাকে নিয়ে আরো 10টা জিনিস আমি ধরে নিচ্ছি। কেন ধরে নিচ্ছি? কারণ আমার একটা মতপার্থক্য দিয়ে আমি একটা বিরাট ব্যক্তির নির্মাণে চলে গেলাম। যেটা আমাদের একজন চিঠি পাঠিয়েছেন, যে আমার আমার যার সাথে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, পলিটিক্যাল, আমি এবং সে আমাকে অশিক্ষিত বলছেন। এবার আমার সঙ্গে তোমার রাজনৈতিক মতপার্থক্য থাকা মানেই আমি অশিক্ষিত, এই যে একটা উক্তি, তার মধ্যেকার যে অসহিষ্ণুতা, সেখানে কিন্তু একটা ভাবনারও সংকোচন আছে, যে আমি এটা দিয়ে খুব জেনারেলাইজ করে ফেলছি আর অনেক কিছু, যেটার সঙ্গে যেটার কোনো যোগ থাকবার কথা নয়। বা জাস্ট বিকজ ইউ বোথ আর ডিফারেন্ট ইন দিস ওপিনিয়ন, আমরা ধরে নিচ্ছি তাহলে বাকি সবেতেই তারা আলাদা হবে। না, যেমন আমার আর তোমার কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে মানেই আমরা পরস্পরের সঙ্গে আর কিছু নিয়েই কথা বলবো না, আমাদের একেবারে পরস্পরকে বর্জন করে ফেলতে হবে। এইটা হচ্ছে অসহিষ্ণুতার জমি। এই জায়গাটাতে সত্যিই যদি আমাদের কাজ করতে হয়, আমরা নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে ঢুকবো। সেটা যাওয়ার আগে যেটা আমার বলবার, সেটা হচ্ছে আমরা কখনো কখনোই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, বা তোমাকেও তোমার ডিসঅ্যাগ্রিমেন্ট প্রকাশ করবার ঘরটা আগে খোলবার পরিসর তৈরি করতে পারি কিনা দেখি। যদি আমি সে পরিসর তৈরি না করি, তাহলে যদি বা আমার বিশ্বাসটা তোমার কাছে পৌঁছানোর একটা পথ খুলতে চাই, আমি তো ফাঁকা মাঠে গোল দিচ্ছি। আমি যদি জানি যে না, আমি এটা বিশ্বাস করেছি রত্নাবলীদি, এবং অনেক খতিয়ে দেখে বিশ্বাস করেছি, আমি না এইটাকে এই যুক্তি দিয়ে ওই যুক্তি দিয়ে কাটতে 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 আজ আমি এখানে পৌঁছেছি। আমি যদি সত্যিই তোমার কাছে সেটা কনভে করতে যাই রত্নাবলীদি, আগে তো আমায় জানতে হবে তুমি কি বিশ্বাস করো এবং কেন করো। এবার সেটার নিরিখে আমার তোমার সঙ্গে একটা তর্ক বিতর্ক হতে পারে। এবং সত্যি কথা বলতে কি, আমার এটা খুব দুঃখজনক লাগে, আমাদের দেশ কিন্তু একটা খুব হেলদি তর্কের পৃথিবী দেখেছে। হ্যাঁ, কারণ সেখানে এই যে ইয়াসমিন দর্শনের ছাত্রী চিঠি পাঠিয়েছেন, দার্শনিকরা এক জায়গা থেকে এক জায়গায় তর্ক করতে উজান বেয়ে যাচ্ছে, এ আমাদের ইতিহাসে আছে। রাজনৈতিক শিষ্টাচারও দেখেছে। ঠিক, অ্যাবসলিউটলি রাজনৈতিক শিষ্টাচার দেখেছে,
সৌজন্য দেখেছে, এবং তর্ক বিতর্কেরও যে একটা খুব সুস্থ পরিবেশ তৈরি হতে পারে, এবং ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক হতে পারে, তথাপি আমরা কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, কেউ কারুকে দাঁত নোখ দেখাচ্ছি না, কেউ কারুকে নিশ্চিহ্ন করে দেবো ভাবছি না। তোমার যুক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া মানে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া নয়। মানে এটা আমরা অনেক সময় বলে থাকি যে, ধরো আমরা অনেক সময় বলি না যে, মানে I can be very hard to your points, but why should I be harsh to you? আমার তোমার সাথে বক্তব্যের ফারাক থাকা মানেই আমি এই ব্যক্তি মানুষটাকে কোথাও কেন একেবারে নস্যাৎ করে দেওয়ার কথা ভাবছি। করছি তার কারণ আমি আমার বিশ্বাস, আমার মতে হয়তো অতটা প্রতিস্থাপিত হইনি। আমার ভয় করছে এবার যদি আমিও ঘুরে যাই, এই আমিও ঘুরে যাই এর ভয় থেকে আমি হয়তো অনেক বেশি দাঁত নখ বার করছি, বা আমার মনে হচ্ছে যে তুমি যদি আমার কথা না মানো তাতে আমার এই ঠুনকো ইগো একেবারে চুরমার হইয়া যাইবে। ইনফ্যাক্ট আমি এইটার থেকে এই প্রশ্নটায় আসতে চাইছিলাম যে বহু মানুষকে ডমিনেট করেন মূলত তাহলে কি ইগোর জায়গা থেকে, এবং ইগোর সঙ্গে এই ক্ষমতার বিন্যাস কি কোথাও যুক্ত আছে? কারণ আমি এটার ভুক্তভোগী। আমাকে ব্যক্তিগত স্তরে অত্যন্ত অপমান করা হয়েছে, এবং যেটা আমি মনে করি তার কোনো কারণ ছিল না, এবং এটা কেবলমাত্র আমি ভিন্ন একটি মতামত পোষণ করেছিলাম বলে। তুমি এই ঘরেও যারা উপস্থিত রয়েছেন আমাদের অনুষঙ্গে রত্নাবলী রূপারুর টিম, এই অভিজ্ঞতা দিয়ে আমরা কম বেশি বোধহয় সবাই গেছি, এবং আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের এটা দিয়ে যাওয়ার পরিসংখ্যান ক্রমশ বাড়ছে। সেখানে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ারও একটা আলাদা ভূমিকা আছে। মানে আমি সেটাকে একেবারেই সরিয়ে দিতে পারি না রত্নাবলীদি, কারণ সেখানে আমাদের এক্সাজারেটেড এক্সপ্রেশনস অফ ওপিনিয়ন্সের একটা দরজা জানলা সারাক্ষণ খোলা থাকে। আমরা সারাক্ষণ অবস্থান নিয়ে চলেছি, নিজের অবস্থানটা নিজে বোঝবার আগে বলতে শুরু করে দিচ্ছি। তলিও দেখছি না যে এই যে অবস্থানটা আমি নিয়ে ফেললাম সেটা কি 4-5 জনের পোস্ট পড়ে আমার দারুণ লাগছিল তাই জন্য নিয়ে ফেললাম, নাকি সত্যি আমার গ্রহণযোগ্য মনে হয়েছে বলে নিয়ে ফেললাম? এই যে অবস্থানটা নিয়ে ফেললাম এটা আমার রিচ বাড়বে বলে নিয়ে ফেললাম, নাকি সত্যি বিশ্বাস করি বলে নিয়ে ফেললাম? এত কিছু ভাবছি না, এক্ষুনি একটা কিছু আমাকেও কমেন্ট করতে হবে, আমাকেও একটা কিছু লিখতে হবে। এটার ফলে যেটা হচ্ছে, যত আমরা পোলারাইজড অবস্থান নেব তত আমাদের ঠিক উল্টো দিকে যে দাঁড়াচ্ছে তাকে অতটাই পোলারাইজড ভাবে অ্যাটাক করতে হচ্ছে। তুই তো এটা ফিজিক্সের কথা বলছিস। আমি ফিজিক্স একদম বুঝি না, তাই নাকি? ফিজিক্সের কথা বলে ফেললাম। আচ্ছা, ওকে। কিন্তু আমি মানে বাইনারি চিলড্রেন্স ফিজিক্স, মানে শিশুদের ফিজিক্স বোধহয় সেখানেও খুব খারাপ করেছিলাম, কিছুই মনে নেই রত্নাবলীদি। কিন্তু আমি একেবারে বাইনারি তত্ত্বে ফেলেও যদি ভাবি যে সেখানে দাঁড়িয়ে না আমরা ওই যে একেবারে হয় এই বা নয় এই 0-1 এই জায়গাটা দিয়ে যদি দেখতে শুরু করে দিই, তাহলে আমার 1-এ আমায় একেবারে থাকতেই হবে হলে তোমার 0-র প্রতিও আমার অতটা ইনটলারেন্স আসছে। আমি যদি মনে করি যে না তার মধ্যে আরো অনেক সংখ্যা আছে, এবং কিছু কিছু মতে আমাদের অনেক সময় কিছু বিচরণও ঘটতে পারে, বিচলনও ঘটতে পারে, স্মরণও থাকতে পারে। আমার এটাও এক্ষেত্রে বলার রত্নাবলীদি, ছোটবেলা থেকে এক্স্যাক্টলি আমরা যা যা বিশ্বাস করেছি বা যা যা বিশ্বাস চারপাশে দেখেছি, আজ এই বয়সে দাঁড়িয়ে যদি শুধু সেগুলোকেই আঁকড়ে থাকি তাহলে আর বিকাশ কি হলো নিজের, কি এক্সপ্যানশন হলো? এবং তাতে যদি কাউকে বলা হয় তুমিই তো 5 বছর আগে ওটা বলেছিলে, তুমিই তো 10 বছর আগে ওটা বলেছিলে, আমি রাদার বলবো ইয়েস আই ওন আপ। কারণ 10 বছর আগের আমি কেন, 10 দিন আগের আমির সঙ্গেও আমার ফারাক তৈরি হতে পারে। হ্যাঁ, কিন্তু কিছু বেসিক কোর বিলিফে ফারাক নাও থাকতে পারে। এক্স্যাক্টলি, কিছু কোর বিলিফে ফারাক আমার এর থেকে অটোমেটিক প্রশ্ন সেটাই যে আজকের রাজনৈতিক পরিমণ্ডলে, আজকের রাজনৈতিক আবহাওয়ায় প্রচুর মানুষ তো এপাশ থেকে ওপাশে তাদের স্মরণ ঘটছে, সেই জায়গাটার সঙ্গে বিশ্বাস, মতপার্থক্য ইত্যাদি, এটা নিয়ে যদি তুই একটা ছোট্ট মন্তব্য করে আমরা যদি নেগোসিয়েশন স্ট্র্যাটেজিতে যাই। হ্যাঁ, এই প্রশ্ন উঠবেই, কারণ সত্যিই তো চারপাশে এই নিয়ে এত আলোচনা আমরা দেখছি রত্নাবলীদি, এবং এটা ঘটতেও দেখছি। আমি আবারও বলবো যে যারা ধরো ভীষণ স্ট্রংলি খুব পোলারাইজড ভাবে দিনের পর দিন একটা বিশ্বাসকে নিয়ে অনেক লিখে গেছেন, বলে গেছেন, হঠাৎ যদি আমি দেখি সে একটা কমপ্লিটলি অন্য বিশ্বাসের কথা বলছে, কারণ সেদিকে এখন দল ভারী,
তখন তো সে মানুষকে নিয়ে প্রশ্ন জাগে। কারণ এটা কিন্তু একটা কোনো ইস্যু বেসড কথা সে বলছে না, সে তার কোর বিলিফ রিলেটেড বলছে, এবং তখন আমাদের মনে হতে পারে কিন্তু সে কি কিছু আপাত সুবিধে পাওয়ার জন্য বলছে। কিন্তু এখানেও আমার একটা বক্তব্য আছে। ধরো যদি এমন হয় যে কেউ অত পোলারাইজড ভাবে কিন্তু অ্যাকচুয়ালি কথা তখনও বলেনি, এখনো বলছে না, সে তখনও কিছু কিছু জিনিসকে ভালো বলেছে, কিছু কিছু জিনিসকে মন্দ বলেছে। এবার যেগুলোকে ভালো বলেছে সেটা কিছু রাজনৈতিক দলের সঙ্গে গেছে, যেগুলোকে মন্দ বলেছে সেটা হয়তো কিছু জনের সঙ্গে গেছে, কিন্তু যার সঙ্গে মন্দ গেছে সেই দলেরও কিছু ভালোকে সে ভালো বলেছে। আবার যে দলের কিছু জিনিসকে সে ভালো বলেছে তারও কিছু মন্দকে মন্দ বলেছে। এই যদি তার অবস্থান থেকে থাকে, তাহলে আজ যদি সে মতামত জ্ঞাপন করে যে দেখো এদের এইটা আমার ভালো লাগে কিন্তু এটা আমার ভালো লাগে না, বা ওদের এই ব্যাপারটাকে আমি সাপোর্ট করেছি কিন্তু এটা আবার আমার বিশ্বাসের সঙ্গে যায় না, আমার কাছে কিন্তু সেটার মধ্যে খুব স্ববিরোধিতা নেই। কারণ তার অবস্থান অনেক বেশি ইস্যু কন্টেন্ট বেসড। তার অবস্থানের মধ্যে কিন্তু আমি এককালে বলেছিলাম আমার চারটি সুবিধা হইয়াছিল, কিন্তু আজ আর আমি সেই সুবিধা পাইতেছি না, তাই চট করে এখন আমি অন্য কথা বলিব, এইটা প্রতিভাত হচ্ছে না। এবং আমার মনে হয় যারা এখন এটা করেনও, বিভিন্ন সময় যখন আমরা একটা সময়ের রাজনৈতিক সময়ের বদল দেখি, এ চিত্র অপরিচিত নয়, আজ ঘটছে না শুধু আমাদের রাজ্যে, এ আগেও ঘটেছে। যারা দলে ভারী আমি বলবো তারাও তো যথেষ্ট সতর্ক এবং সচেতন। তারাও জানেন কে কি ইতিহাস বহন করে, কে কোন বিশ্বাসের ইতিহাস বহন করে। এবং এমন যদি হয় যে আমি হয়তো আমার যে বিশ্বাসে ছিলাম সেই বিশ্বাসেই রইলাম, তথাপি আমি একটা শিষ্টাচারে রইলাম, সৌজন্যে রইলাম, তার মানেও কিন্তু আমাকে এটা দাগিয়ে দেওয়া যায় না যে ও এখন তো একদম উল্টে গেছে। কারণ আমরা শিষ্টাচারকেও অনেক সময় সুবিধেবাদী অবস্থান বলে দাগিয়ে দিচ্ছি, কিন্তু ওটা আসলে একটা শিষ্টাচারের অবস্থান, ওটা কিন্তু সুবিধেবাদের অবস্থান নয়। সুবিধেবাদ নিয়েও আরেকটা কথা একটু ছুঁয়ে যাবো রত্নাবলীদি, কার সুবিধে? এমন যদি হয় যে একজন মানুষ শুধুই তার নিজস্ব ব্যক্তিগত সুবিধে, এই রে ওখানে করে ঝামেলায় পড়ে যাবো, এটা করলে ঝামেলা কম হবে করছে, তাহলে নিশ্চয়ই সেই মানুষকে নিয়ে আমাদের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তো প্রশ্ন উঠবেই। কিন্তু এমন যদি হয় যে একজন মানুষ মনে করছেন আমার সঙ্গে আরো অনেকে রয়েছেন, এবং আমি যদি এই মুহূর্তে একটা রাজনৈতিক নেগোসিয়েশনে শিষ্টাচারে যাই, তাতে অনেক মানুষ উপকৃত হতে পারেন। সেখানে ধরো আমি এর আগে একটা নির্দিষ্ট দল হয়তো কাজ করেছেন, এখন আরেকটি দল কাজ করবেন, আমায়ও কিন্তু এতগুলো মানুষের মুখপাত্র হয়ে আজকে এই দলের সঙ্গে কথা বলতে হতে পারে। এটা সুবিধাবাদী অবস্থান যদি বলি, তাহলে সুবিধের মধ্যে এত মানুষের সুবিধে জুড়ে আছে, কেন বলবো না? কেন সেই হেলদি সংলাপ স্থাপন করব না? সে যদি সেটা করে এবং তখন যদি বলে দেখেছো এখন তো অমুকের সঙ্গে ওকে দেখা যায়, আবারও এটা আমাদের চিন্তার তৈনতা। তার কারণ আমরা অতি সরলীকরণ করছি। আমরা যখন বলি না ও তো গাছেরও খায় তলারও কুড়োয়, আমার এখানে একটা বক্তব্য আছে, আমার সঙ্গে অনেকেই সহমত না হতে পারেন। ধরো যদি আমার সঙ্গে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন হয় যারা অনেকে অভুক্ত, আমি গাছেরও নেব, আমি তলারও নেব। কারণ অনেক অভুক্ত মানুষের প্রতিনিধিত্ব যদি আমি করি, আমি কিছুই ওয়েস্ট করার বিশ্বাস করি না। সেখানে আমাকে তুমি কার বলে দাগিয়ে দিলে তো আমার কিছু যায় আসে না। তাহলে কি তুই বলছিস যে এটা হয়তো নেগোসিয়েশন স্ট্র্যাটেজির একটা প্রথম ধাপ হতে পারে? কুড বি, ওয়াই নট। যেহেতু নেগোসিয়েশনে ঢুকছি, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, নাম হ্যাঁ। প্রকাশে অনিচ্ছুক। হাউ ক্যান উই অ্যাভয়েড আ কনফ্লিক্টিং সিচুয়েশন ইনস্টেড অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন? হুম হুম। Should we impose our opinion or should agree with other side? অর্থাৎ এই যে মেরুকরণের কথা তুই একটু হ্যাঁ। আগে বলছিলি, সেটার একটা প্রসঙ্গ এসছে। হুম। এবং ইয়াসমিনের চিঠি, বহু মানুষ যারা নাম প্রকাশে অনিচ্ছুক চিঠি লিখেছেন, যাদের অংশ থেকে আমি পড়লাম, সেখানে আমরা কি করে নেগোশিয়েট করব? রাইট। তুমি আরেকটা প্রশ্ন রেখেছিলে রত্নাবলীদি, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। এক্স্যাক্টলি, ওটা ফাঁদ কিনা? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবার আমরা তাকেও এখানে ডেকে আনবো। আচ্ছা। যিনি প্রশ্ন রেখেছেন নেগোসিয়েশন সম্পর্কিত, যে তাহলে কি হয় গোটাগুটি তারটা মেনে নেওয়া বা আমারটা মেনে নেওয়া, ধরো যেগুলো আমরা নেগোসিয়েশন স্ট্র্যাটেজির একেবারে তাত্ত্বিক জায়গায় দেখেছি, উইন উইন, লুজ উইন, উইন লুজ ইত্যাদি ইত্যাদি, আমি আর সেই সমস্তের মধ্যে যাচ্ছি না, মানে তোমারও হার আমারও হার, অথবা তোমারও জিত আমারও জিত, অথবা নাও তোমায় আমি জিত ধরিয়ে দিলাম, হারটুকু আমার থাক, ইত্যাদি প্রভৃতি। আমি বলবো যে সেগুলো প্রত্যেকটাই তো আবারও খুব স্ট্রং এক্সট্রিম পজিশনস। আমরা ইভেন যারা আমাদের ব্যক্তিগত পরিসরেও যখন যখন মতপার্থক্যের মধ্যে দিয়ে যাচ্ছেন, অভিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন, কর্ম পরিসরে অভিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন,
আমরা প্রথমেই যেটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে নিজেকে আগে আমি এটা বলবো যে আমি আর আমার ওপিনিয়ন এক নয়। আমি আমার সেলফকে কোথায় আরোপ করেছি এটার ক্ল্যারিটি যদি আনি, তাহলে প্রথমে এটাও বুঝবো যে এই মানুষটার এই মানুষটার ওপিনিয়নও এক নয়। এই মানুষটা এই ওপিনিয়নে আমার সঙ্গে এক পথে বা অন্য পথে থেকেও গোটাগুটি মানুষটা আরো অনেক কিছুই হতে পারে। তাহলে যদি সেটা রাখি তাহলে প্রথমেই আমাদের একটা অবস্থানগত রিজিডিটি থাকে না। কারণ আমাদের অনেক সময় না মন খুব আঠা মেখে ঘোরে, যেখানেই যায় সেখান থেকেই নিয়ে ওখানেই আটকে বসে থাকে, ওখান থেকে আর সে আঠা ছাড়াতে পারে না। তো আগে আমাদের সেই জায়গাটাতে নিজের মধ্যে এই সতর্কতা আনতে হবে। যে মুহূর্তে আমি সেটা আনতে পারবো সেই মুহূর্তে আমি যে মন নিয়ে নেগোশিয়েট করতে বসছি তাতে যদি আমার মত থেকে আমায় কোথাও কিছুটা পথও তৈরি করতে হয়, আমার একটা বিরাট লস হয়ে গেল। আমি যেন আমার আইডেন্টিটি হারিয়ে ফেললাম, স্বকীয়ত্ব হারিয়ে ফেললাম, আমার এই গেল গেল রব আসবে না। প্রথমেই আমি সেই জায়গাটাকে একটু কোথাও স্বস্তি দিতে চাই। এবার আসি যে আমরা কিভাবে নেগোশিয়েট করব। প্রথম কথা হচ্ছে আমরা একটা সংলাপের উন্মুক্ত পরিসরের কথা ভাবতে পারি, যেটার ভীষণ অভাব এই মুহূর্তে আমাদের চারপাশে রয়েছে। ইনফ্যাক্ট তুমি বললে যে তুমি সেই সংলাপে অনেক সময় সমাজ মাধ্যমে যুক্ত হও। আই সো অ্যাপ্রিসিয়েট দ্যাট রত্নাবলীদি, এবং এটা আমার একটা বিরাট অপারগতা। আমি পারি না মানে আমার সত্যি সেই সময় সেই এনার্জি দিতে ইচ্ছা করে না। তুমি জানো আমি খুব কম সোশ্যাল মিডিয়ায় এখন থাকি, কমেন্টেও খুব একটা ইনভলভড হই না, কারণ আমি নিজের ব্যান্ডউইথ জানি। কিন্তু এও আমি তোমায় বলছি যে এই ব্যান্ডউইথ যেমন জানি, সোশ্যাল মিডিয়ায় হয়তো ততটা এনগেজ করতে চাই না, কিন্তু ওয়ান অন ওয়ান যদি সেই পরিসর থাকে সেখানে আমি নিশ্চয়ই সংলাপে সংযুক্ত হতে চাইবো। এবং সেই সংলাপে যখন আমি সংযুক্ত হতে চাইছি তখন কয়েকটা জায়গা আমাদের আলাদা করে একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে দুটো মানুষ যারা নেগোশিয়েট করছেন তাদের কি কোর বিলিফগুলো এক না আলাদা। এমন যদি হয় যে তাদের কোর বিলিফগুলো এক কিন্তু ওপিনিয়ন মতটা আলাদা। একটা উদাহরণ দিই, ধরো সন্তানকে বড় করার ক্ষেত্রে মা বাবা একত্রিত হয়েছেন, দুজনেরই কোর বিলিফ হচ্ছে ও যেন বড় হয়ে সৎ পথে উপার্জন করে ভালো থাকে। এটা কোর বিলিফ, মাও চাইছেন বাবাও চাইছেন। কিন্তু বাবার হয়তো কিছু কিছু বিষয়ে কিছু ওপিনিয়ন আছে যেটা মায়ের সঙ্গে মিলছে না। ধরো বাবা হয়তো ভাবছেন যে এই যে ও সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে, একটু শরীরচর্চা করে না, এর থেকে বোঝা যাচ্ছে ও কর্মঠ হবে না, তার থেকে বোঝা যাচ্ছে ও বড় হয়ে সৎ পথে কিন্তু রোজগার করতে পারবে না। মায়ের হয়তো মনে হচ্ছে ছাড়ো তো, ছোটবেলা থেকেই দেরি করে ওঠে, ওই দিয়ে কিছু প্রমাণিত হয় না। তাহলে এখানে দুজনের মত পার্থক্য রইল, কোর বিলিফটা কিন্তু এক। যদি নেগোশিয়েট করাতে হয় আমরা প্রথমেই তাদেরকে নিয়ে বসবো এটা বলতে যে আচ্ছা ঠিক আছে, আপনার এই মত আর আপনার এই মতের মধ্যে দিয়ে চাইছেন কি একই জিনিস না আলাদা জিনিস। তাহলে কোথায় তাদের এত অমিলেও মিল আছে, আগে আমরা সেটার দিকে একটু তাকাই। ধরো এই যে এত রাজনৈতিক মত পার্থক্য, তো আমরা কি রাজ্যটাকে লাটে তুলে দিতে চাই না ভালো রাখতে চাই? আগে আমি সেই কোর বিলিফ নিয়ে কথা বলতে বসতে পারি। এবার সেটাতে এক একজনের এক এক রকম ভাবনা থাকতে পারে। আমরা দেশটাকে ভালো রাখতে চাই না খারাপ রাখতে চাই? এই দেশ যদি সাংঘাতিক বিপন্ন হয় কেউ ভালো থাকবো না। আচ্ছা তা যদি হয় তাহলে এবার আমরা কোথায় পৌঁছতে পারি? তাহলে কোর নিড, কোর বিলিফের জায়গায় এবার কেউ যদি বলে না আমি চাই রাজ্য নাটে চলে যাক, দেশ নাটে চলে যাক, আমার 4টি টাকা হোক, তাকে তো এমনি আমি বিশ্বাস করবো না। তার তো কোনো বেসিক্যালি মতাদর্শ নেই, তার একটা স্বার্থ আছে, এটাই তার আদর্শ, যে আমি যেন ঠিক থাকি বাকি পৃথিবী যা হয়ে যাক। তাকে নিয়ে কথা বাড়িয়ে আমার কি লাভ? কিন্তু এমন হতে পারে যে না না, সে জেনুইনলি হয়তো ভালোই চাইছে, বিশ্বাসের জায়গায় হয়তো সে আর আমি একই জিনিস চাইছি, কিন্তু আমাদের ধরনটা খুব আলাদা, পথটা খুব আলাদা হয়ে যাচ্ছে। তখন আমরা সেই জায়গাটাতে তাদের দুজনকে নিয়ে একটু নেগোশিয়েট করাতে পারি কিনা। আমি ইয়াসমিনকে বলবো, ইয়াসমিন সরাসরি মন্তব্য না করেও অন্য সময় যখন শাশুড়ি মা এই ধরনের রিমার্ক করছেন না, একটু ট্যাক্টফুলি যদি বলা যায় যে তুমি যে অনেক সময় গ্রামের মানুষদের নিয়ে এই ধরনের কথা বলো, কেন গো, মানে তোমার তাদের নিয়ে ঠিক কি মনে হয়, মানে জেনারেলি তুমি গ্রামের মানুষদের নিয়ে কিরম ভাবো, এই যে তুমি গেঁয়োটাকে গালাগাল অর্থে মাঝে মাঝে বলে ফেলো বলে আমি জাস্ট জিজ্ঞেস করছি। পার্সপেক্টিভ বিল্ড করুন, সেখান থেকে দেখুন কোনো এন্ট্রি পয়েন্ট আসে কিনা। অথবা হয়তো একসঙ্গে কোথাও একটা গেছি, সেখানে কোনো একজন গ্রামের মানুষের সঙ্গে হয়তো দেখা যাচ্ছে শাশুড়ি মাও বসে সুন্দর করে গল্প করছেন, তারপরে তাকে একটু নাজ করা। ইয়াসমিন যদি বলা যায় যে এই ওনার সঙ্গে তো তোমার দিব্যি আড্ডা হচ্ছিল মা, তাহলে কেন তুমি বলো গো ওরা মানেই খারাপ, একটু তার মধ্যেও অন্য ভাবনার টোকা দিয়ে দেখবো।
আমি যদি এইটা ভাবতে থাকি যে ওরে বাবা আমার বর শাশুড়ি ওদের সঙ্গে তো আমার আর মেলে না, তাহলে তো আমি ইস্যু আর ব্যক্তিকে আবার এক করে ফেললাম, যেটা একটু আগে বলেছিলাম। আমি ইস্যুটা নিয়ে চর্চা করছি। সেই ইস্যুটার চর্চায় আমাদের দুজনের অনেক সময় সহমত হওয়ার অবস্থান যদি নাও থাকে, আমি নিজেকেও খুব বিপন্ন দুর্বল ভাবলাম না, উল্টো দিকের মানুষটাকেও একেবারে উচ্ছন্নে যাওয়া একটা মানুষ, অত্যন্ত খারাপ মনের মানুষ এক্ষুনি দাগিয়ে দিলাম না। আমি সেখানে একটা জমি খোলা রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক সময় রত্নাবলীতে এটাও ভাবতে পারি যে আমরা আমি বলেছিলামটাতে ফোকাস করব, নাকি একটা ইন্টারেস্টকে পারসিউ করাতে ফোকাস করবো। একটু ভেঙে যদি বলি, আমরা অনেক সময় না হয়তো বুঝতে পারছি যে আমার মতটা একটু কমজোরি পড়ছে, কিন্তু তথাপি আমরা সেখান থেকে সরতে চাই না, কারণ ওইখানেও আবার আমাদের ইগো আটকে বসে আছে। তখন আমার মনে হয় ও কি ভাববে, ভাববে হয়তো আমি হেরে গেলাম, কারণ আমি তো এতদিন অব্দি এই কথাটা বলে এসেছি। এবার দেখো, যারা যারা খুব স্ট্রং পোলারাইজড ওপিনিয়ন্স দিয়েছেন তাদের অবস্থা আরো সঙ্গীন। যারা অত স্ট্রং পোলারাইজড অবস্থান নেননি তাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকে, তাদের হয়তো অনেকে ফেন্স সিটার্স বলবে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এমনও হতে পারে দ্যাটস নট ফেন্স সিটিং, জাস্ট দ্যাট আমি সত্যিই মনে করি যে আমার সব কিছুরই এই এই জিনিসগুলো ভালো লাগে, এইগুলো ভালো লাগে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে কারণে তুমি আমি দুজনেই একটা সময় এটা নিয়ে একদিন আড্ডা প্রসঙ্গে বলেছিলাম যে তোমার আমার কারোর কোনোদিন সক্রিয় রাজনীতি করা সম্ভব নয়। তার কারণ একটা দলেরও তো একটা নিজস্ব নিয়ম কানুন থাকে, সেখানে দাঁড়িয়ে আমরা যদি সক্রিয় রাজনীতি করতে যেতাম তখন আমাদের তো তাদের নিয়ে মুশকিল হলে তারা আমাদের বকাবকি করতে, যে কি এসব কথা তোমরা বলছো কেন, ন্যাচারালি তাদের বলাটাও অস্বাভাবিক নয়। ফলে আমরা যারা কিছু এমন মানুষ রয়েছে যারা যখন কোনোটাকে ঠিক মনে করছি যুক্তি বুদ্ধি দিয়ে বলছি, আবার যেটা ভালো লাগছে না সেটাও বলছি, এই মানুষগুলোরও প্রয়োজন আছে, যারা কিন্তু কোনো একটা ভাবনাকে কোনো নেগোসিয়েশনে যাব না, একেবারে এড়ে হয়ে ধরে থাকবো তেও বিশ্বাস করেন না। আমার মনে হয় সেই জায়গাটাতে যদি আমরা একটু ভাবতে পারি যে আমার অবস্থান থেকে আমি সরলাম কি সরলাম না, এটা বড় কথা নয়, আমিটা এখানে বড় কথা নয়, এই নেগোসিয়েশনের মধ্যে দিয়ে কার কতটা ইন্টারেস্ট সার্ভড হলো, কে বেনিফিট করলো, কে বেনিফিট করলো, এবং সেটা শুধু আমার পার্সোনাল বেনিফিট নয়। আজকে যদি যে আমাকে তেরে চিঠি পাঠিয়েছেন সে যদি তার প্রেমিককে এটা বোঝাতে পারে যে দেখো, রাজনৈতিক মতপার্থক্য হলে যদি তুমি কাউকে অশিক্ষিত বলো, তুমি যে দলেরই কর্মী হও, তোমার মত নিয়ে আর পাঁচজনের সামনে যাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো, এবং অন্যরাও একই কথা বলবে। অ্যাবসলিউটলি। সুতরাং তুমি তো জনপ্রতিনিধিত্ব করবে, তো তুমি যদি তোমার প্রেমিকার সঙ্গেই ঝগড়াতে এত অসহিষ্ণু হয়ে যাও, তুমি বাকি দল বাকি পৃথিবীর সঙ্গে লড়বে কি দিয়ে? তাহলে দেখুন, আমি কিন্তু আমার সেলফ ইন্টারেস্ট থেকে শুধু তাকে বলছি না, আমি তার ইন্টারেস্টের জন্যও তাকে বলছি। ফলে এখানে নেগোসিয়েশনের মধ্যে আমরা যদি তাকে তার ইন্টারেস্টটাও একটু দেখাতে পারি এবং নিজের ক্ষেত্রেও সেটা মনে রাখতে পারি। এমন অনেক সময় হতে পারে, এগ্রি টু ডিসএগ্রির কনটেক্সটে আমি বলছি, কখনো কখনো এটা ফাঁদ নাও হতে পারে রত্নাবলীতে। এমনও হতে পারে যে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটায় ওর এমন একটা গোড়া বিশ্বাস আছে, আমি ওখানে কিছুতেই পেনিট্রেট করতে পারবো না। ধরা যাক, যেমন ধরো আমি নন রিটালিয়েশনে বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন না, নাই করতে পারেন, সেটা তার দিক। সেখানে তার সঙ্গে কথোপকথনের পর একটা পয়েন্টের পর যদি আমি দেখি যে তিনি বলছেন যে না 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 এটা তো হতেই পারে না, আমি বলতে পারি দেখো এই মুহূর্তে তুমি আর আমি এক জায়গায় আসছি না, বাট ডাজন্ট ম্যাটার, দেখো আমি তো এটাই মনে করি। এটা বলার মধ্যেও আমি কিন্তু কোথাও কোনো সমস্যা দেখি না রত্নাবলীদি। এটার আরেকটা পরিভাষা হয়তো আছে, tactical retreat. Absolutely. I'm not even retreating. I'm just presently disengaging from this argument. কারণ আমি তোমাকেও অসম্মান করতে চাই না, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, যে আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট। ধরো যখন একজন লিখছেন যে আমার যিনি সহবাসের সঙ্গী সেও আমায় খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যখন এটা আসছে আমি বলবো সেখানেও যদি আমরা এটা একটু তুলে আনি যে শোনো এইটা নিয়ে তো জানোই তোমার আর আমার মেলে না, তাহলে এই নিয়ে এখন আমরা নাই বা চুলোচুলি করলাম, ঠিক আছে ছাড়ো এই বিষয়টা ছাড়ো, এটা তুমি যা ভাবো তোমার কাছে থাক, আমি যা ভাবি বাবা আমার কাছে থাক। কারণ তোমার কষ্ট পাওয়াটা আমারও কষ্ট পাওয়াটা আমাদের দুজনের কাছে আরো অনেক বেশি হৃদয় বিদারক। এইটাকে যদি সুপার অর্ডিনেট গোল করা যায়, যে আমার সুপার অর্ডিনেট গোল এই যে আমাদের রাজনৈতিক ফারাকের জন্য আমাদের বন্ধু বিচ্ছেদ না হয়, বন্ধুত্বটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাকে প্রোটেক্ট করবার জন্য আমরা যদি এই বিশ্বাসের তর্ক মাঝে মাঝে করি, কিন্তু যদি বুঝতে পারি যে সেখানে আমরা পরস্পরকে আঘাত করে ফেলছি, ক্যান উই ড্র আ লাইন দেয়ার? এখানে আমার একটা ভিন্ন মতামত আছে।
সেটা হলো আমরা তো একটা খোলা বাজারে আছি, মানে হুম। উই আর ইন ওপেন মার্কেট সিস্টেম, এবং যেখানে ক্যাপিটালিজম আমাদের এত প্রভাবিত ঠিক করে, ঠিক। সেখানে আমরা দুজনে ভালো থাকতে চাই। হ্যাঁ। এই আশা ছোট হতে হতে সংকুচিত হতে হতে এই জায়গায় এসে এখন পর্যবসিত হয়েছে হুম। যে আমি ভালো থাকতে চাই। Yeah. এখানে না একটা বৃহত্তর রাজনৈতিক পরিসরের সঙ্গে ব্যক্তির একটা লড়াই শুরু হয়ে যায়। হুম। সেইটা আমাদের কোথাও কষ্ট করে হলেও হুম। মানে একটা গ্যাপটাকে একটু কমাতে ঠিক হবে। কথা, একদম। এবং যে জন্য আমি বললাম রত্নাবলীদি যে সুবিধে কার, এটা হুম। কি সুবিধেরও কুক্ষিগত অবস্থান? মানে আমি তোকে না একটা উদাহরণ দিতে চাই, বলো। যে আমাদের আয়ু যাতে বেড়ে 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 যাতে ইমর্টালিটির দিকে আমরা এগোই, হুম। তার একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি তৈরি করছেন ব্রায়ান জনসন বলে একজন বৈজ্ঞানিক। অথচ উল্টো দিকে আমাদের অ্যাপোক্যালিপটিক মোমেন্ট আসছে, কোভিড, আর্থকোয়েক, ডিজাস্টার। মানে এই দুটোর সঙ্গে যদি আমরা কোথাও রেজলিউশন না করতে পারি, মানে তাহলে কিন্তু এই মতপার্থক্য, ভিন্ন মতামত, বিশ্বাস সব কিছু আসলে নড়বড় করে পড়তে পারে। ঠিক। আবারও আমি মনে করি একটা হেলদি সংলাপ দিয়ে রেজলিউশন হয় না, এ আমি বিশ্বাস করি না। আমি মনে করি সংলাপ দিয়ে অনেক কিছুতে পৌঁছানো যায়। এবং আমাদের যেটা হয় যে যখন দেখছি যে আমি যুক্তিতে পেরে উঠছি না, তখন আমরা একটু ডিফেন্সিভ হয়ে যাই, তখন আমরা পার্সোনাল অ্যাটাক করে ফেলছি, তখন আমরা ভীষণ রেগে যাচ্ছি। এটাও আমাদের এখানে মাথায় রাখতে হবে রত্নাবলী দিয়ে, যে আমাদের এত রাগ হয় কেন মত পার্থক্য হলে। এই যে মত পার্থক্য থেকে মত বিরোধ, একজন লিখেওছেন, খুব সুন্দর লিখেছেন, এই যে বিরোধ, একটা সংঘাত, একটা রাগারাগি কেন হয়ে যাচ্ছে, তার কারণ কোথাও এমনও অনেক সময় হচ্ছে, ওই যে ছোটবেলায় মত গঠনের সময়কালের কথা আমরা বলছিলাম, আমরা এটা ভুলে যাচ্ছি যে মত স্যাক্রোস্যাঙ্ক্ট ট্রুথ নয়, ইটস মাই সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং অফ মাই রিয়ালিটি। আমি যদি এইটা ভেবে নিতে পারি, তাহলে আমার এত দাঁত নখ খিচিয়ে তর্ক করার তো কিছু নেই। তাহলে তো আমি এটা বিশ্বাস করতে পারি যে হ্যাঁ, আমার পরিপার্শ্বের ক্ষেত্রে আমার মনে হয় এই পথটা নিলে পরিপার্শ্ব ভালো থাকবে, ওর মনে হতে পারে ওই পথটা নিলে পরিপার্শ্ব ভালো থাকবে। ওর মতের সঙ্গে আমার মেলে না, কিন্তু দুজনেই কিন্তু দুটো ধারণা, ভাবনা, বিশ্বাস নিয়ে আলোচনা করছি। দুজনে কিন্তু এইটা নিয়ে আলোচনা করছি না যে জল কত ডিগ্রিতে গিয়ে ফোটে। এটা নিয়ে তো আলোচনা হয় না, ওটা 100 ডিগ্রিজ, উই নো। সো উই আর নট টকিং অ্যাবাউট আ স্যাক্রোস্যাঙ্ক্ট ট্রুথ, যে আমি এটা ভাববো কি করে তুমি এটা বললে, কি করে বললাম, মানে ও একটা মানুষ বলে এটা বললো, ও আর আমি এক নই বলে এটা বললো। এবং আমি তোমাকে এটা বলবো, তোমার একটা উদাহরণ আনবো রত্নাবলীদি, তুমি যে পরিবারে বড় হয়েছো আর তোমার রাজনৈতিক বিশ্বাস এক নয়, আমি জানি সেটা, কারণ আমি মাসিমাকেও মিট করেছি, আমি তোমার পরিবারকে খুব কাছ থেকে জানি। তো সেটা তো সম্ভব হয়েছে, এবং তোমার পরিবারের মধ্যেও সেটার একটা রুম তুমি তৈরি করেছো। তুমি নিজে জানো যে সেখানে তোমারও সেই কনফিডেন্সটা থেকেছে, যে তোমার খুব অন্তরঙ্গ বন্ধু, তোমার একেবারে নেটাল ফ্যামিলি, তারা যদি একটা অন্য ভাবনাতেও, অন্য আদর্শেও উদ্বুদ্ধ হয়, তুমি কখনো তাদেরও ওপরে কিছু চাপিয়ে দাওনি। তারাও কোথাও বুঝেছেন যে রত্নাবলী রত্নাবলীর মতো করেই ভাববে। আমি এই সহাবস্থানের পরিবেশটার কথা বলছি, যে জায়গাটাতে কিন্তু পৌঁছানোর একটা মনন আমাদের কখনো কখনো এসেওছে, ছিল, এখনো পুরো চলে গেছে আমি বলবো না, কিন্তু আমাদের কোথাও এখন আরো অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা আছে। তার কারণ পোলারাইজেশনের আহ্বান, সেডাকশন খুব জোরালো, খুব তীব্র, খুব তীব্র। ওটার দিকে আমরা খুব চট করে ধাবিত হই, ইটস অলমোস্ট লাইক আ ম্যাগনেটিক পুল। সেখানে যদি আমার উদ্দেশ্য এটা হয় যে আমার কিছু বিশ্বাস থাকবে, এবং আমার কিছু কিছু বিশ্বাসে আমি খুব অটলও থাকতে পারি, আমার কিছু মত আছে, তার মধ্যে কিছু মত বিশ্বাস উদ্ভূত, কিছু জেনারিক, আমার ফার্স্ট ফ্লাশ চা ভালো লাগে কি লাগে না এই জাতীয়, কিন্তু তথাপি আমি যদি এটা জানি যে আমার মত অন্য হতে পারে, বিশ্বাস তোমার সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু মানুষটাকে কোথাও আঘাত করব, নিশ্চিহ্ন করে দেব, উল্টো দিকের মানুষটাকে একেবারে বর্জন করে, তাকে পাবলিকলি শেম করে আমাকে ধ্বংস করতে হবে, আমি এটাই বিশ্বাস করি না। আমি যে উল্টো দিকের মানুষটাকে এভাবে ক্ষতবিক্ষত করায় পাবলিক শেমিং এ বিশ্বাস করি না,
এই বিশ্বাসটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ যে বাকি নেগোসিয়েশন স্ট্র্যাটেজিগুলোকে আমি এটার ওপর ভিত্তি করে তৈরি করতে পারি। দ্যাটস মাই টেক। আমি বলছি না সকলকে সেই টেক নিতে হবে, কিন্তু এটা আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি আমি টেবিলের ওপর রাখলাম। চমৎকার, চমৎকার। অনেকগুলো রণনীতির কথা বললি, অনেকগুলো স্ট্র্যাটেজির কথা বললি। আমাদের যারা চিঠি লিখেছেন, আমাদের যে দর্শক শ্রোতা বন্ধুরা এই পর্ব দেখছেন, তারা নিশ্চয়ই তাদের মতন করে স্ট্র্যাটেজি বেছে নেবেন। আর মতপার্থক্য নিয়ে চর্চা চলতে থাকুক। এবং তুই যে কথাটা দিয়ে শুরু করেছিলি, আমি শেষ করবো ওইটা দিয়ে, বিশ্বাস থাকবে, ঠিক। মতবিরোধ হতে পারে, কিন্তু সহাবস্থানও সম্ভব। একদম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন।